সমগ্র জীবনের আলোচনা একান্তভাবেই অসম্ভব, কখনোই সম্ভব নয়। আমরা ইতিমধ্যেই শুনেছি যে 1867 28 অক্টোবর জন্মগ্রহণ করলেন তিনি মার্গারেট এলিজাবেথ নামে। পিতা স্যামুয়েল রিচমন্ড ধর্মযাজক, মা মেরি ইসাবেল। উত্তর আয়ারল্যান্ডের টাইরন প্রদেশের একটা শহর ডানগনে তার জন্ম। যদিও তার পিতৃপুরুষরা বাস করতেন স্কটল্যান্ডে, পরবর্তীকালে উত্তর আয়ারল্যান্ডে তারা চলে এলেন। পিতা ধর্মযাজক হলেও সাধারণ ধর্মযাজক ছিলেন না, সত্যনিষ্ঠ আদর্শবাদী। আর মা মেরি ইসাবেল তুলনাহীন চরিত্র পৃথিবীর ইতিহাসে। মা শারদার কথা বলি, জগজ্জননী মা শারদা, ভুবনেশ্বরী দেবীর কথাও আমরা বলি যে রত্নগর্ভা। কিন্তু পরবর্তীকালে যখন মিস ম্যাকলাউড তার সঙ্গে দেখা করেছিলেন, মিস ম্যাকলাউড তিনি স্বামীজিকে আদর্শ করে জগতের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করবেন। আমি রাজি হয়ে গেলাম এই কারণে যে আমি জানতাম এটি ঈশ্বরেরই আদেশ। তিনি অনুভব করেছিলেন কথা ঠিক যে স্যামুয়েল রিচমন্ড বলেছিলেন দেহান্তের পূর্বে যে মার্গারেটের জন্য একটা বিরাট আহ্বান অপেক্ষা করছে। তখন যদি সেই আহ্বান আসে, তুমি কিন্তু তাকে বাধা দিও না। বা ভারত ফেরত স্যামুয়েলের বন্ধু বলেছিলেন, ভারতবর্ষ একদিন তোমায় ডাকবে। সেই পিতা যখন মার্গারেটের 10 বৎসরও বয়স হয়নি দেহান্ত হলো। দারিদ্র্যের কারণে মাতামহীর কাছে চলে গেলেন, ভাই বোনেরা প্রায় পৃথক হয়ে গেলেন। পরবর্তীকালে বোর্ডিং হাউসে মানুষ হলেন। মাত্র 17 বৎসর বয়সে প্রথাগত শিক্ষা সমাপ্ত করে শিক্ষয়িত্রীর কাজে যোগ দিলেন। সংসারে কিছুটা সচ্ছলতা এলো, আবার সমস্ত পরিবার একসঙ্গে একত্রিত হলেন। 25 বৎসর যখন বয়স, তখন উইম্বলডনে নিজে স্বাধীনভাবে শিশুদের শিক্ষা দেবার জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন। ফ্রয়েবেল, পেস্তালস্কি এদের শিক্ষাধারাকে অনুসরণ করে। এবং ইতিমধ্যেই সাংবাদিক
এখানে নেটের কিছু প্রবলেম হচ্ছে না? সমীর থেকে বেরিয়ে গেলেন? সমীর দা আপনি আছেন? সমীর দা কানেক্টিভিটি লস্ট হয়েছে মনে হচ্ছে। সময়টা কেটে গেছে। আচ্ছা অভিকধর, আপনাকে একটু বলছি, স্ক্রিনটা প্রেজেন্টিংটা বন্ধ করুন। স্ক্রিন প্রেজেন্টিংটা বন্ধ করুন অভিকধর। আর প্রশ্ন উত্তরের জন্য আমরা চ্যাট বক্সটা ইউজ করতে পারবো, মেসেজ বক্সটা। হচ্ছে না, অভিজ্ঞকে রিমুভ করুন না, প্রেজেন্ট থেকেই থাকবে, তার জন্য বাকিদের অসুবিধা হচ্ছে। সমীরদার ওইখান থেকে প্রবলেমটা শুরু হয়েছে, যখন থেকে অভিজ্ঞর প্রেজেন্ট করছে তখন থেকে প্রবলেমটা শুরু হয়েছে। অভিকধর আপনি স্ক্রিন প্রেজেন্টিংটা ক্যান্সেল করে দিন। আচ্ছা আপনি ওই রিমুভ করুন না, সে সেরে যাবে, সমীরদা ঠিকই চলে আসবে কানেক্টিভিটি ওখান থেকে। না, আমি এসছি, আমি তো এসছি। হ্যাঁ দাদা, আপনি হ্যাঁ এবারে দাদা, এসছেন। ঠিক আছে, বলুন। সমীর এসে গেছে, সমীর এসে গেছে। কল্যাণী ব্রাঞ্চের দুটো ইনস্ট্রুমেন্ট অন হলে ইকো হচ্ছে, একটা ইনস্ট্রুমেন্ট অন করুন কিংবা ইনস্ট্রুমেন্ট একটু দূরে করুন। কল্যাণী ব্রাঞ্চ পাশাপাশি দুটো ইনস্ট্রুমেন্ট হলে ইকো হচ্ছে, কল্যাণী ব্রাঞ্চকে একটু ইনস্ট্রুমেন্ট দূরে রাখুন। সমীরদা আপনি এবারে শুনতে পাচ্ছি, আর অভিজ্ঞকে রিমুভ করে দিন, তাহলে এই প্রবলেমটা হবে না। ঠিক আছে সমীরদা? শুরু করব কি? হ্যাঁ শুরু করুন। হ্যাঁ, যে কথা হচ্ছিল যে সামাজিক প্রতিষ্ঠা, আমরা কিন্তু উনি ওইখান থেকে ওই যে মানে একটু আগে থেকে বলতে হবে, আমরা মিনিট 2-3 কিছু শুনতে পাইনি। কতখানি শুনেছো? ওই যে যেটা প্রতিবেশী ওখানে যেটা বলছিলেন না আপনাদের, ওনার মায়ের গল্পটা। মায়ের কথা। হ্যাঁ ওই তার হ্যাঁ, আমি যেটা বলছিলাম, যেখানে আমাদের মনে হয় যে মেরি ইসাবেলের কথা বলা হচ্ছিল, মায়ের কথা, যে অনেক দুঃখ যন্ত্রণা, ব্যথা বেদনা, দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে যখন মার্গারেট নিজের জীবনে প্রতিষ্ঠিত হলেন, যখন পরিবারে সদস্যরা বিচ্ছিন্ন হয়ে আবার একত্রিত হয়েছিলেন, ঠিক সেই সময় মার্গারেটের বয়স যখন 28, তখন তিনি এসে জানালেন যে স্বামীজিকে আচার্য করে তিনি জগতের কল্যাণের জন্য জীবন উৎসর্গ করবেন। মেরি ইসাবেল মুহূর্তের জন্য কিন্তু দ্বিধা করেননি সম্মতি দিতে। সুতরাং ত্যাগের ইতিহাসে জগজ্জননী মা শারদা তো শীর্ষে আছেন, ভুবনেশ্বরী দেবীও কম নন, কিন্তু তাদের পাশে আমরা মেরি ইসাবেলকেও যেন দেখতে পাই। তিনি জোসেফিন ম্যাকলাউডকে পরবর্তীকালে বলেছিলেন, যখন মার্গারেট এসে আমাকে বলল যে সে ভারতবর্ষে যেতে চায় জগতের কল্যাণের জন্য, আমি বুঝেছিলাম যে এটা ঈশ্বরেরই আদেশ। কারণ মাতৃগর্ভে যখন তিনি ছিলেন, প্রথম সন্তান প্রসব হওয়ার আগে একটা আশঙ্কা, একটা ভয় থেকে প্রার্থনা করেছিলেন যে হে ঈশ্বর, নির্বিঘ্নে যদি এই সন্তান ভূমিষ্ঠ হয়
তাহলে তোমার কাজেই আমি একে উৎসর্গ করব। এবং মার্গারেটের এবং স্যামুয়েল রিচমন্ড পর্যন্ত বলেছিলেন যে মার্গারেটের জন্য একটা বিশাল আহ্বান অপেক্ষা করছে, সেই আহ্বান এলে মেরি তুমি তাকে কিন্তু বাধা দিও না। আবার স্যামুয়েলের বন্ধু ভারত ফেরত এক ধর্মযাজক জানি না কিভাবে বলেছিলেন, ওই ছোট্ট মার্গারেটকে দেখে বলেছিলেন যে ভারতবর্ষ একদিন তোমায় ডাক দেবে। যাই হোক, যে কথা বলতে গিয়ে এতগুলি কথায় ফিরে এলাম আমরা, যে এই রকম একটা অবস্থার মধ্যেও নির্দ্বিধায় মেরি ইসাবেল সম্মতি জানিয়েছিলেন, নিজের কন্যাকে উৎসর্গ করেছিলেন। ছোট বোন মেয়ের উপর সমস্ত সংসারের দায়িত্ব দিয়ে মার্গারেট ভারতবর্ষে এসেছিলেন। মাত্র 17 বৎসর বয়সে প্রথাগত শিক্ষা সমাপ্ত করে তিনি শিক্ষয়িত্রী হিসাবে কর্মজীবনে প্রবেশ করলেন। প্রায় 8 বছর এই শিক্ষয়িত্রী কাজ করার পরে 25 বৎসর বয়স তখন উইম্বলডনে ফ্রোয়েবল ও পেস্তালস্কির নূতন শিক্ষা পদ্ধতি অনুসারে স্বাধীনভাবে তিনি নিজেই বিদ্যালয় স্থাপন করলেন শিশুদের জন্য। এই শিক্ষাদানের পাশাপাশি চলল সাংবাদিকতা, প্রবন্ধ রচনা, বক্তৃতা দেওয়া ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং এই সব কারণে অতি অল্প সময়ের মধ্যে তার মনীষার কারণে তিনি ইংল্যান্ডের লন্ডন সমাজে একটা বিশেষ স্থান অধিকার করে ফেললেন। তার জন্য সেখানকার বিখ্যাত সেসিমি ক্লাবের সম্পাদিকাও পর্যন্ত হলেন, যেখানে জর্জ বার্নার্ড শ, হাক্সলি, উইলিয়াম বাটলার ইয়েটস এদের সঙ্গে তার পরিচয় হয়, বন্ধুত্ব হয়। কিন্তু অরুণব যে কথা বলছিল, যে এই প্রতিষ্ঠা পাওয়ার সত্ত্বেও তার মধ্যে একটা অস্থিরতা, একটা চঞ্চলতা মনের মধ্যে কাজ করত। কি অস্থিরতা, কি চঞ্চলতা, যে সত্য কোথায় এবং জীবনে সেই সত্যকে লাভ করা যাবেই বা কিভাবে, এই নশ্বর জীবনের সার্থকতা কোথায়, এই সত্যের সন্ধানে যেমন নরেন্দ্রনাথ সে সময়ের যারা বড় বড় মানুষ ছিলেন তাদের দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, তিনিও ধর্মযাজকদের বক্তৃতা একটার পর একটা শুনতে লাগলেন, কিন্তু বড় নীরস, বড় আন্তরিকতাহীন। আর সবচেয়ে বড় তার অস্থিরতা, কি চঞ্চলতা, যে সত্য কোথায় এবং জীবনে সেই সত্যকে লাভ করা যাবেই বা কিভাবে। সার্থকতা আহুতি পরবর্তীকালে চিঠিতে লিখেছিলেন, প্যাশন ফর ট্রুথ, এটা আমার আবাল্য। এমন সময় স্বামী বিবেকানন্দ আমেরিকার থেকে ইংল্যান্ডে এসে উপস্থিত হলেন 1895 খ্রিস্টাব্দে।
একটা ইংল্যান্ডের একটা বাড়িতে বৈঠকখানায় তিনি বক্তৃতা দেবেন 10ই নভেম্বর রবিবার তাকে আমন্ত্রণ করা হলো। খুব একটা যাওয়ার তাগিদ অনুভব করেননি, কারণ ইতিমধ্যেই আমরা বললাম যে ধর্মের প্রতি তার আস্থা প্রায় চলে গিয়েছে। তবুও সেখানে তিনি উপস্থিত হলেন। উপস্থিত হয়ে স্বামী বিবেকানন্দের বক্তৃতা শুনলেন 1 ঘন্টা ধরে। বক্তৃতার শেষে যখন বাড়ি ফিরে আসছেন, তখন গৃহকর্ত্রী যখন জিজ্ঞাসা করলেন কেমন লেগেছে, ভগ্নী নিবেদিতা পরবর্তীর কালে সিস্টার নিবেদিতা মাস্টার এজ এ সোয়াহিম লিখেছেন যে দম্ভের সঙ্গে বলেছিলাম যে নূতনত্ব কিছু নেই, এমন কথা আগে অনেকেই বলেছেন, কিন্তু বাড়িতে ফিরে এসে তার মনে হলো কারোর কথা এইভাবে বাতিল করে দেওয়া ঠিক নয়। তিনি যখন স্বামী বিবেকানন্দ যে কথাগুলি বলেছিলেন সেই কথাগুলি আবার মনন করবার শুরু করলেন, তিনি দেখলেন যে তার কথাগুলির মধ্যে অনেক কিছুই নূতন আছে। শুধু নতুন আছে এই নয়, জগতের শ্রেষ্ঠ শিক্ষাগুলি মাত্র 1 ঘন্টার মধ্যে তিনি শ্রোতৃমণ্ডলীর বোধগম্য ভাষায় সেটা উপস্থিত করেছেন। এরপর যেখানেই তিনি বক্তৃতা দিতেন স্বামী বিবেকানন্দ সেই বক্তৃতাতেই তিনি উপস্থিত হতেন, এবং উপস্থিত হওয়ার পরে তার 3টি জিনিসের উপলব্ধি হলো। তিনি বুঝতে পারলেন স্বামী বিবেকানন্দ যে ধর্মের ব্যাখ্যা করেন সে ধর্ম সত্য, অসীম, উদার, ভেদহীন, কিন্তু এখানেই স্বামী বিবেকানন্দের বৈশিষ্ট্য নয়। এই ধর্মের ব্যাখ্যাতা স্বামী বিবেকানন্দ, তার ব্যাখ্যা তো ধর্মের মতোই অসীম, উদার, সর্ব মানুষকে যেন তিনি আলিঙ্গন করতে চাইছেন। দ্বিতীয়ত, তার ভাবগুলি অপূর্ব ভাবে যুক্তি নির্ভর এবং গাম্ভীর্যে পূর্ণ। আর স্বামীজির আহ্বান জগতের মধ্যে সবচেয়ে যা শক্তিশালী, যা সুন্দরতম, তার প্রতি। এই স্বামী বিবেকানন্দের মধ্যে এই 3টে জিনিস তিনি পেয়ে বুঝলেন যে এনাকেই যদি আমি আদর্শ হিসাবে গ্রহণ করতে পারি, তাহলেই আমি সেই সত্যের সন্ধান পাব, যে সত্যের সন্ধানে আমি আবল্য নিরত আছি। সেই জন্য স্বামী বিবেকানন্দকে ভগ্নী নিবেদিতা পরবর্তীকালে লিখেছেন যে তার লন্ডন পরিত্যাগ করবার পূর্বেই তাকে আমি আচার্য হিসাবে গ্রহণ করেছিলাম। কেন? এই যে সত্যের সন্ধান, এই যে জীবনের সার্থকতার অন্বেষণের জন্য যে যন্ত্রণা, যে নিপীড়ন, যে কষ্ট আমি পেয়েছি এত বৎসর ধরে, স্বামী বিবেকানন্দ সেই যন্ত্রণা আমাকে দূর করে দিয়েছেন। স্বামীজি took all the pain out of it, and lo, it is a new world before me. এবং স্বামী বিবেকানন্দ আমার জীবন থেকে এই সমস্ত যন্ত্রণাকে গ্রহণ করেছিলেন, আর দেখো তিনি আমার সামনে এক নূতন পৃথিবীকে
উন্মোচিত করলেন। সেই জন্য তিনি চাইলেন স্বামী বিবেকানন্দকে আদর্শ করে ভারতবর্ষে এসে ভারতবর্ষের সেবা করবেন, স্বামীজির কাজ করবেন। কিন্তু স্বামীজি তাতে প্রথমে রাজি ছিলেন না। তিনি বলেছিলেন যে আমার বিশ্বাস তুমি ইংল্যান্ডে থেকেই ভারতবর্ষে না এসে ভারতের জন্য বেশি কাজ করতে পারবে। কিন্তু স্বামীজির কণ্ঠে বারবার ধ্বনিত হতো দুটি শব্দ, নারী ও জনগণ। জনগণের মধ্যেই নারী আছে, তবুও নারী কথাটা ওপর তিনি বিশেষভাবে জোর দিতেন। কারণ স্বামীজির কাছে নারীরা নিজ গুণে সভ্যতার বাণীবাহিকা। জাতির অর্ধাংশ নারীরা যদি উন্নত না হয়, তারা যদি সংস্কৃত না হয়, তারা যদি শিক্ষিত না হয়, তাহলে কখনোই কোনো জাতির প্রকৃত উন্নতি হওয়া সম্ভব নয়। সেই জন্য ভারতবর্ষের নারীদের উত্থানের তিনি চেষ্টা করলেন। এবং সেই সময় ভারতবর্ষে যারা শিক্ষিত নারী ছিলেন তাদেরকে স্বামীজি আহ্বান করলেন, কিন্তু কেউ সাড়া দিলেন না। বিতর্কিত বিষয় বলে আমি নাম উল্লেখ করব না। এক্ষেত্রে একটি বিখ্যাত পরিবারের সম্পাদিকাকেও তিনি আহ্বান জানিয়েছিলেন, যার সঙ্গে স্বামীজির পত্রালাপ ছিল। অনেকে মনে করেন যে প্রথমে তিনি রাজি হলেও পরবর্তী কোন অজ্ঞাত কারণে তিনি তার সাহায্যের হাত আর বাড়িয়ে দেননি। তখন বাধ্য হয়ে স্বামীজি মার্গারেট নোবেলকে আহ্বান করলেন। 1897 খ্রিস্টাব্দের 27 জুলাই চিঠি লিখলেন, যে চিঠির কথা কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন। তোমাকে খোলাখুলি বলছি, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য, পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহিনীর প্রয়োজন। ভারতবর্ষ এখনো মহিয়সী নারীর জন্মদান করতে পারছে না, তাই অন্য জাতি থেকে তাকে ধার করতেই হবে। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য তুমি ঠিক সেই নারী যাকে ভারতের প্রয়োজন। মার্গারেটকে আহ্বান করলেন ভারতবর্ষে আসবার জন্য, কিন্তু তিনি প্রকৃত আচার্য ছিলেন। আহ্বান করার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের কাজে আত্মনিয়োগ করতে গেলে কি অসুবিধার সম্মুখীন তিনি হবেন সে বিষয়েও সাবধান করে দিলেন যে গ্রীষ্মপ্রধান দেশ এবং এখানকার বড় বড় শহরেও তোমাদের দেশের মতন তুমি স্বাচ্ছন্দ্য সুবিধা পাবে না। তাছাড়া তোমার স্বজাতির মানুষেরা তোমাকে সন্দেহের চোখে দেখবে, আর যাদের সেবার জন্য তুমি আসবে তারাও তোমাকে ঘৃণার দৃষ্টিতে দেখবে। এ সত্ত্বেও তুমি যদি ভারতবর্ষে আসতে চাও তাহলে তোমাকে স্বাগত, শতবার স্বাগত। মার্গারেট রওনা দিলেন সুদূর ইংল্যান্ড থেকে ভারতবর্ষের অভিমুখে। 28 জানুয়ারি 1898 খ্রিস্টাব্দ ভারতবর্ষের মাটিতে পা দিলেন।
ডায়েরিতে লিখলেন, আমি বিজয়িনী শেষ পর্যন্ত ভারতবর্ষে এসেছি। কেন ভারতবর্ষে এসেছেন এই কথাটা কিন্তু বারবার স্মরণ রাখতে হবে। সত্যের সেবার জন্য। সেজন্য 1898 খ্রিস্টাব্দের 11 মার্চ স্টার থিয়েটারে স্বামী বিবেকানন্দ যখন মার্গারেট এলিজাবেথ নোবেলকে কলকাতার বিদ্যুৎ সমাজের সামনে পরিচয় করিয়ে দিতে চাইলেন, সেই স্টার থিয়েটারে বক্তৃতার সময়ে তিনি বললেন যে দীর্ঘ 6000 বৎসর ধরে রক্ষণশীল হয়ে থাকার অপূর্ব নৈপুণ্য আপনাদের আছে, কিন্তু এই রক্ষণশীলতার ফলে আপনাদের জাতি সর্বোত্তম আধ্যাত্মিক শক্তিগুলিকে জগতের কল্যাণের জন্য রক্ষা করতে পেরেছে। এই কারণেই জ্বলন্ত আগ্রহে ভারতবর্ষের সেবা করব বলে আমি এখানে এসেছি। ভারতবর্ষের সেবা নিবেদিতার কাছে সমগ্র মানব জাতির সেবা। কারণ ভারতবর্ষেই যুগ যুগান্তরের সাধনার ফলে সেই সত্য আবিষ্কৃত হয়েছিল, যে সত্যকে অনুসরণ করে যদি মানুষ বা মানব জাতি চলে, তাহলে তাদের আত্যন্তিক দুঃখ নিবৃত্তির পথ উন্মুক্ত হবে। সুতরাং ভারতবর্ষের সেবা মানে সমগ্র মানব জাতির সেবা। সেই জন্য নিবেদিতার ভারতে আসার পেছনে একটা সামগ্রিক বিশ্ব সেবার ভাব লুকিয়েছিল। এবং যখন ভারতবর্ষে এলেন স্বামী বিবেকানন্দ, ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের ভূগোল, ভারতবর্ষের শিল্প, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের স্থাপত্য এক 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 করে তার সামনে তুলে ধরলেন, তার সঙ্গে পরিচিত করালেন। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তাকে সঙ্গে করে নিয়ে ভ্রমণ করলেন, যাতে সাক্ষাৎভাবে ভারতবর্ষের সঙ্গে তার পরিচয় হয়। 1898 খ্রিস্টাব্দের 17 মার্চ জগজ্জননী শ্রীমা সারদা দেবীর কাছে তাকে নিয়ে গেলেন। মা পরম আদরে গ্রহণ করলেন, বললেন যে নরেনের নৈবেদ্য। সেই বৎসরী 25 মার্চ তাকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করলেন। প্রথমে শিবের পূজা করালেন, তারপর বুদ্ধের পায়ে পুষ্পাঞ্জলি দিলেন। বললেন, যিনি বুদ্ধত্ব লাভের পূর্বে মানুষের কল্যাণের জন্য 500 বার জন্মগ্রহণ করেছিলেন, তুমি তার স্মরণ নাও। এইভাবে আস্তে 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 নিবেদিতাকে গড়ে তুললেন। সেই 1898 খ্রিস্টাব্দের 13 নভেম্বর বোসপাড়ার একটা গলিতে, বোসপাড়া লেন বাগবাজারের, সেখানে শ্রীমা সারদা দেবীর হাত দিয়ে মেয়েদের শিক্ষার জন্য বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন। আজকে হয়তো আমরা কল্পনা করতে পারবো না কি নিদারুণ যন্ত্রণা, কি নিদারুণ কষ্টের ভেতর দিয়ে তিনি এই শিক্ষার কাজ করেছিলেন। আমরা বিস্তারিত আলোচনার মধ্যে যাব না, যাওয়ার সুযোগও নেই। শুধু একটা উদাহরণ না দিলেই নয়, আজকের দিনের যারা শিক্ষিতা মহিলা, তাদের স্বপ্নেও এই জিনিস আসবে না যে কিভাবে
সেই সময় নিবেদিতা তার এই বিদ্যালয়কে সচল রেখেছিলেন, কারণ রক্ষণশীল হিন্দু সমাজ সম্ভবত 1881-82 খ্রিস্টাব্দে হান্টার কমিশন প্রথম শিক্ষাক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণের কথা সুপারিশ করে। কিন্তু সেই কমিশনের পরেও ভারতবর্ষীয় এই যে রক্ষণশীল সমাজ, খুব বেশি কিন্তু নারী শিক্ষার প্রসার হয়নি। সুতরাং স্কুল স্থাপন করলেই যে তিনি ছাত্রী পাবেন তা নয়। যাই হোক, কোন রকম ভাবে ছাত্রী সংগ্রহ করে তার তো স্কুল শুরু হলো। তিনি একদিন দেখলেন, আমি শুধু একটি ঘটনার কথা বলবো, যে একটি মেয়ে যার নাম গিরিবালা, সে স্কুলে আসছে না। 21-22 বৎসরের তার বিধবা মা, বৈধর্মের কারণে সে মামা বাড়িতে মায়ের সঙ্গে থাকে, সে স্কুলে আসছে না। খবর নিয়ে জানলেন যে মামা তাকে স্কুলে আসতে দেবে না, কারণ এতটা পথ মেয়ে হেঁটে আসবে, তাহলে তার সমাজচ্যুত জাতিচ্যুত হওয়ার সম্ভাবনা আছে, পরে তার বিবাহ দেওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে। এই শুনেই নিবেদিতা ছুটে গেলেন গিরিবালার বাড়িতে। ঘরে প্রবেশ করবার অধিকার নেই, কারোর উঠোনে যেতে পারতেন। শ্রীমা পরবর্তীকালে আক্ষেপ করে একবার বলেছিলেন, ও দেশের মেয়ে নিবেদিতা এদেশের মেয়েদের শিক্ষা হবে বলে কি অপমান, কি যন্ত্রণা সহ্য করেছে। যাদের জন্য প্রাণপাত করলো মেয়েটা, তারাই তাকে অপমান করতে দ্বিধাবোধ করেনি। ঘরে ঢোকার অধিকার ছিল না, কখনো কখনো উঠোনে প্রবেশ করলে সে বেরিয়ে যেতে না যেতেই গঙ্গা জল আর গোবর জল ছিটিয়ে দিত। মেয়ে আমার এত উঁচু মনের যে সে দেখেও হাসি মুখে সব সহ্য করেছে। এদেশের মেয়ে হলে কি করত? বলতো বয়েই গেছে আমার অন্যের সেবা করার। কিন্তু নরেন্দ্রকে গুরু মেনেছে, গুরু বলেছে, গুরু চেয়েছে বলে মেয়েদের শিক্ষার জন্য শত অপমান, শত লাঞ্ছনা সহ্য করেও কাজ করে গেছে। যাই হোক, গিরিবালার বাড়ির উঠোনে গেছেন, মামাকে ডেকে পাঠিয়েছেন, মামা এসছেন। মামাকে অনেক অনুরোধ উপরোধ করছেন যাতে গিরিবালাকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করে, কিন্তু মামা কিছুতেই রাজি হচ্ছেন না। যখন কিছুতেই অনেক বলার পরেও তিনি রাজি হলেন না, তখন নিরুপায় হয়ে তার পায়ের সামনে বসে, গায়ে একটা উত্তরীয় ছিল, সেই উত্তরীয়টা হাতের মধ্যে নিয়ে করুণ কণ্ঠে বলতে লাগলেন, আপনি দয়া করে আপনার মেয়েকে আমাকে ভিক্ষা দিন। বলতে বলতে তার চোখ ছলছল করে উঠল। এই অবস্থা দেখে গিরিবালার মামা আর ঠিক থাকতে পারলেন না, তিনি রাজি হয়ে গেলেন। তার জন্য একটা ইয়ে হয়ে আছে গো। হ্যালো রাজশ্রী মাইকটা বন্ধ করতে বলো। রাজশ্রী মাইকটা বন্ধ করতে বলো। রাজস্বীদাকে অনুরোধ করব মাইকটা একটু অফ করতে। বন্ধ করেছে। তখন গিরিবালার মামা ওই করুণা ঘন মূর্তি দেখে রাজি হয়ে গেলেন। বললেন যে হ্যাঁ, এখন থেকে
গিরিবালা স্কুলে যাবে, ছোট্ট মেয়ের মতন উঠানে সমস্ত লজ্জা সম্ভ্রম পরিত্যাগ করে নাচতে থাকলেন আনন্দে। আর বলেন, গায়ের চাদরটা গিরিবালাকে জড়িয়ে দিয়ে বলছেন, আমার মেয়ে এইভাবেই এখন থেকে স্কুলে যাবে। আর গারোয়ানকে বলে দিলেন যে যতদূর সম্ভব গলিতে যেন তার গাড়িটা নিয়ে আসে ওকে নিয়ে যাওয়ার জন্য। এর পরবর্তীকালে প্লেগ রোগ হয়। প্লেগ রোগে নিবেদিতার যে সেবা কার্য, সে মহাকাব্যিক, সে বিষয়ের আলোচনা করলে আজকের আর আলোচনা শেষ হবে না। শুধু এইটুকুই বলে শেষ করব যে এমনকি ইংরেজ সরকারের পক্ষ থেকেও লিখতে বাধ্য হলো যে নাগরিক পরিষেবায় শুধু সরকারেরই যে দায়িত্ব আছে তা নয়, নাগরিকদেরও নিজেদের দায়িত্ব আছে। মিস মার্গারেট নোবেল এটা শিখিয়ে দিলেন। কারণ প্রথমে কেউ এগিয়ে আসেননি, কিন্তু যখন দেখছেন সেই শ্বেতাঙ্গিনী মহিলা নিজে ঝাড়ু কোদাল নিয়ে পরিষ্কার করছেন, একে একে ছাত্ররা যোগ দিলেন, যার মধ্যে যতীন্দ্র মুখার্জি মানে বাঘা যতীনও ছিলেন, এবং তার আহ্বানে অনেক যুবকেরা সেখানে যোগ দিলেন। যাই হোক, 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই স্বামী বিবেকানন্দের দেহান্ত হলো। তিনি স্বপ্নে দেখলেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব যেন দ্বিতীয়বার দেহত্যাগ করেছেন। স্বামীজির চিতা পার্শ্বে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলেন যে ভারতবর্ষের জন্য এই মানুষটি তিলে তিলে তার বুকের রক্ত ঝরিয়েছে, তার কাজ আমি করব, তার স্বপ্নকে সার্থক করব। করে লিখলেন, হি ইজ নট ডেড, হি ইজ উইথ আস অলওয়েজ, আই ক্যানট ইভেন গ্রিভ, আই ওয়ান্ট টু ওয়ার্ক। তিনি মৃত নন, তিনি সর্বদা আমাদের সঙ্গে আছে। এমনকি আমি দুঃখ করতে পারি না, আমি তাই তার কাজ করতে চাই। এই বলে স্বামীজির দেহান্তের পরে স্বামীজির ভারতবর্ষকে তোলবার জন্য ভারতবর্ষের প্রান্তে প্রান্তে বেরিয়ে পড়লেন বিবেকানন্দ পতাকা নিয়ে। নিবেদিতা বলতেন, বিবেকানন্দের নাম উচ্চারণ করা মানে হচ্ছে যুদ্ধ পতাকা নিয়ে বেরিয়ে পড়া। সেই যুদ্ধ নিজের অন্তরের সঙ্গে এবং বাইরের এই সমাজে অন্তরের ক্ষুদ্রতা, নীচতা, সংকীর্ণতা, ভেদ বুদ্ধি, স্বার্থপরতা, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে সমাজের যত শোষণ, উৎপীড়ন, অত্যাচার, নিপীড়ন, তার বিরুদ্ধে। সুতরাং বিবেকানন্দের নাম উচ্চারণ করা অন্তরে এবং বাহিরে দুই ক্ষেত্রেই যুদ্ধকে ঘোষণা করা। বেরিয়ে পড়লেন ভারতবর্ষের প্রান্তে প্রান্তে, অজস্র প্রবন্ধ লিখলেন, বক্তৃতা দিলেন, এবং যাদের মধ্যে তিনি প্রতিভাকে খুঁজে পেলেন তাদেরকে বললেন, ভারতবর্ষের উত্থানের জন্য আপনারা একযোগে কাজ করুন। সেই 1902 খ্রিস্টাব্দে বরোদায় চলে গেলেন অরবিন্দের সঙ্গে সাক্ষাৎ করতে অক্টোবর মাসে। বললেন, আপনি বাংলায় আসুন, ভারতবর্ষ জেগে উঠছে, আপনি তার নেতৃত্ব দিন।
কোন স্বাধীনতা সংগ্রামী ভারতবর্ষের ইতিহাসে আছে যে নিবেদিতার দ্বারা অনুপ্রাণিত হননি? রাসবিহারী ঘোষ, সুব্রহ্মণ্য ভারতী, ভূপেন্দ্রনাথ দত্ত, কত নাম বলবো, প্রত্যেককে তিনি উজ্জীবিত করেছেন ভারতবর্ষের কাজে যাতে তারা লাগে। এবং এই যে স্বাধীনতার আন্দোলনে তিনি যে নেতৃত্ব দেবার চেষ্টা করেছেন পশ্চাতে থেকে, সেই কারণে গ্রেপ্তার হওয়ারও তার সম্ভাবনা ছিল। সেই জন্য ছদ্মনামও কখনো কখনো তাকে গ্রহণ করতে হয়েছিল। তিনি চাইলেন যে স্বামীজির ভারতবর্ষ যেন সব দিক থেকে সমৃদ্ধ হয়ে ওঠে। সেই জন্য শিল্প, সাহিত্য, স্থাপত্য, ইতিহাস, প্রত্নতত্ত্ব, বিজ্ঞান, সমাজতত্ত্ব সব বিষয়ে যাতে ভারতবর্ষ তার স্বকীয় মহিমাকে প্রকাশ করতে পারে, তার জন্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেন। একথা ঠিকই রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেই পেছনে রটেনস্টাইন এবং উইলিয়াম বাটলার ইয়েটসের অনেকখানি ভূমিকা আছে। কিন্তু কোন কোন গবেষকরা বলেন সেই পথ প্রশস্ত করে দিয়ে গেছিলেন ভগিনী নিবেদিতা। কারণ তিনি বুঝেছিলেন যে বাংলা সাহিত্য একটা দেশের, একটা রাজ্যের ভাষা হলেও বাংলা, তার মধ্যে যে সম্পদ আছে সে পৃথিবীর বিশ্ব সাহিত্যের স্থান নিতে পারে। সেই জন্য রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা, দেনা পাওনা তিনি ইংরেজিতে অনুবাদ করে প্রকাশ করলেন। রামপ্রসাদের গান, গিরিশচন্দ্র ঘোষের নাটক, এমনকি মহাভারত পর্যন্ত অনুবাদ করলেন। দীনেশচন্দ্র সেন যখন প্রথম দ্য হিস্ট্রি অফ বেঙ্গলি লিটারেচার লিখলেন, প্রথম এই বই, সেই বইয়ের আদ্যপান্ত এডিট করেছিলেন নিবেদিতা। এবং আনন্দ কুমার স্বামী যে বই মিথস অফ দ্য হিন্দুজ অ্যান্ড বুদ্ধিস্ট, তার 1/3 নিবেদিতার লেখা। সাহিত্যকে এইভাবে তিনি তুলে ধরবার চেষ্টা করলেন। রাধা কুমুদ মুখোপাধ্যায়কে ইন্ডিয়ান শিপিং এই বইটি লিখতে অনুপ্রাণিত করলেন। দ্য আইডিয়ালস অফ দ্য ইস্ট, কাকুজো ওকাকুরার লেখা, তার অনবদ্য ভূমিকা তিনি লিখে দিলেন। সেই জন্য সাহিত্যকে তুলে ধরবার চেষ্টা করলেন। স্বামী বিবেকানন্দ মনে করতেন একটা জাতির উত্থানের সঙ্গে সঙ্গে তার শিল্পের উত্থান দরকার, এবং তখন ভারতবর্ষের শিল্পের নবজাগরণ শুরু হয়ে গেছে। কিন্তু রাজা রবি বর্মার মাধ্যমে শিল্পের বিভিন্ন দিকে কিছু নূতন নূতন নিদর্শন দেখা দিচ্ছে, কিন্তু সেটা ছিল পাশ্চাত্য শিল্পের অনুকরণ। এবং এটা প্রমাণ করবার চেষ্টা হয়েছিল তখন যে ভারতবর্ষের নিজস্ব স্বকীয় কোনো শিল্প নয়, গ্রিক শিল্প থেকেই ভারতবর্ষের শিল্পের সৃষ্টি। নিবেদিতা সহ্য করতে পারলেন না। এবেঞ্জার কুকের কাছে তিনি নিজে শিল্প সম্পর্কে শিক্ষা নিয়েছিলেন যখন লন্ডনে ছিলেন। আমি সেই সব প্রসঙ্গে যাচ্ছি না, যে শিল্প সম্পর্কে তার কি অসাধারণ পাণ্ডিত্য এবং ব্যুৎপত্তি ছিল। সেই জন্য তিনি এই শিল্প, ভারতবর্ষের শিল্প যে তার নিজস্ব সংস্কৃতিরই যে একটা প্রকাশ সৃষ্টি, সেটা দেখাবার চেষ্টা করলেন। সেই জন্য বলা হয় ভারতীয় শিল্প নবজাগরণের ত্রয়ী হচ্ছে বিনফিল্ড হ্যাভেল, অবনীন্দ্রনাথ ঠাকুর আর ভগ্নী নিবেদিতা। যখন হ্যারিংহাম বিদেশ থেকে আসলেন, অজন্তাতে যাবেন, শুনতে পেলেন যে অজন্তার গুহা চিত্রের প্রতিলিপি তৈরি করবার জন্য তিনি অসিত হালদার এবং নন্দলাল বোসকে তার বাড়িতে ডেকে পাঠালেন। প্রয়োজন মনে করলেন না তাদের মতামত নেওয়ার। দুটো ট্রেনের টিকিট ধরিয়ে দিয়ে বললেন যে মিসেস হ্যারিংহ্যাম আসছেন অজন্তাতে, তোমরা যাও সেখানকার প্রতিলিপি তৈরি করে নিয়ে এসো, প্রমাণ করে দাও যে ভারতবর্ষের শিল্প পৃথিবীর কোন শিল্পের থেকে
পিছিয়ে নেই। ভারতবর্ষের শিল্প তার নিজস্ব সংস্কৃতির উৎস। ভারতবর্ষের একজনকেই বলা হয় জাতীয়তাবাদী কবি, রবীন্দ্রনাথ বিশ্বকবি, প্রণম্য, এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু রবীন্দ্রনাথও জাতীয়তাবাদী কবি হিসাবে আমাদের কাছে চিহ্নিত হননি। কে হয়েছেন আপনারা সকলেই জানেন, সুব্রহ্মণ্য ভারতী। সুব্রহ্মণ্য ভারতী, যিনি স্বাধীনতা আন্দোলনের একজন নৈষ্ঠিক সংগ্রামী যেমন ছিলেন, সেই রকম ছিলেন কবি। কলকাতায় এসছেন কংগ্রেসে যোগ দিতে, নিবেদিতার সঙ্গে দেখা করতে গেছেন, সেই কথোপকথনের মধ্যে যাব না। পরবর্তীকালে তিনি বলছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে অর্জুনের মধ্যে দিব্য জ্ঞান সঞ্চারিত করেছিল, ভগ্নী নিবেদিতা আমার মধ্যে সেই সত্যকে উদ্ভাসিত করেছে। সেই জন্য তিনি আমার মা সরস্বতী। সেই জন্য পরবর্তীকালে তিনি যখন কাব্যগ্রন্থ বার করলেন গীতঙ্গল, সেই গীতঙ্গল কাব্য তিনি উৎসর্গ করলেন আমার মা সরস্বতী নিবেদিতাকে। কিন্তু আমরা নিবেদিতার পরিচয় আমরা জানি না, রাখি না। অনেক কথা বলবার ইচ্ছা করে, কিন্তু এখন সময়ের অভাব। স্বামীজিকেই জানি না, নিবেদিতাকে কি করে জানি? মেকার্স অফ মডার্ন ইন্ডিয়া, অনেকের নাম আছে, স্বামীজির নাম নেই। বিখ্যাত ঐতিহাসিক বলেন, ইতিহাসবিদ লিখেছেন, তিনি পৃথিবী বিখ্যাত, দিল্লির বিখ্যাত ইউনিভার্সিটির অধ্যাপক, তোলপাড় পড়ে গেছে, স্বামীজির নাম নেই। সেখানে নিবেদিতার স্থান কোথায় হবে? এই কিছুদিন আগে, গত বছরই স্টেটসম্যানে স্বাধীনতার আগে জাতীয় পতাকা নিয়ে একটা আর্টিকেল বেরিয়েছে, নিবেদিতার নাম কোথাও নেই। নিবেদিতার নাম কোথাও নেই। মহামণ্ডল থেকে তার প্রতিবাদ পত্র একটা পাঠানো হয়েছিল, সৌভাগ্যবশত সেটা প্রকাশ হয়েছিল। এই ভারতবর্ষের জাতীয় পতাকা কে প্রথম প্রবর্তন করেছিল? নিবেদিতা জানতেন যে ভারতবর্ষ একদিন স্বাধীন হবেই, এবং স্বাধীন হলে তার একটা জাতীয় পতাকা দরকার। সেই জন্য তিনি ওই দধিচির আত্মত্যাগের কথা মনে রেখে, স্বামীজি বলতেন ভারতবর্ষের আদর্শ ত্যাগ ও সেবা, সেটাকে মনে রেখে যে সেই বজ্র চিহ্নিত জাতীয় পতাকার তিনি কল্পনা করেছিলেন। সকলে বলেন ভারতবর্ষের জাতীয় পতাকা মাদান কামা প্রথম প্রবর্তন করেন। আরে মাদান কামা করেন 1907 খ্রিস্টাব্দের কংগ্রেসে, কিন্তু তার 1.5 বছর আগে 1906 গোড়ার দিকে জাতীয় কংগ্রেসের প্রদর্শনীতে নিবেদিতা প্রবর্তিত তার নকশা করা জাতীয় পতাকা সেখানে প্রদর্শিত হতো। নিবেদিতার নাম নেই। এখনকারও শিক্ষিত ভারতবাসী জাতীয় পতাকার বিষয় যখন আলোচনা করে, নিবেদিতার অবদানের কথা তারা জানেন না। এই তো আমাদের ভারতবর্ষ, বিস্তৃত ভারতবর্ষ। যাই হোক, সে প্রসঙ্গ আমরা চাচ্ছি না। ভেবে দেখা দরকার, হিন্দু মহাসভার জন্ম হয়নি, মুসলিম লীগের জন্ম হয়নি, কিন্তু ওই বিদেশিনী মহিলা, বিদেশিনী কি করে বলতে পারি না, মুখ দিয়ে বেরিয়ে গেল মাত্র, বুঝে গেলেন যে এই ভারতবর্ষের শক্তিকে নষ্ট করবার জন্য বিভেদের বীজ বপন করা হচ্ছে পার্লামেন্ট রিফর্মস বিলের ভিতর দিয়ে। বক্তৃতার পর বক্তৃতা, প্রবন্ধের পর প্রবন্ধ লেখা শুরু করলেন। আপনার তার বাণীর কমপ্লিট ওয়ার্কসে পেয়ে যাবেন ইসলামের মাধুর্য, এশিয়া, ইসলাম ধর্ম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং জাতিকে সাবধান করবার চেষ্টা করলেন। জাতীয় কংগ্রেসের নেতাদের বললেন আপনারা সাবধান হন, ভবিষ্যতে এটা কিন্তু একটা বিষ বৃক্ষ রূপে এই ভারতবর্ষে দেখা দেবে। নিবেদিতার কথা কেউ শোনেননি। তখন নিজেই বললেন একমাত্র শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে যদি আমরা গ্রহণ করতে পারি,
তাহলে এই জাতীয় সংহতি রক্ষা সম্ভব। কারণ ভারতবর্ষের মর্মস্থলে যদি প্রবেশ করি, ভারতবর্ষের সংস্কৃতিকে যদি আমরা অন্বেষণ করি, ভারতবর্ষের ইতিহাসকে যদি আমরা অনুসন্ধান করি, তাহলে দেখব সেখানে একটি ভাবই বারবার উচ্চারিত হয়েছে, সমন্বয় এবং শান্তি। সেই সমন্বয় এবং শান্তির বার্তা মূর্ত রূপ পেয়েছে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের মধ্যে। একমাত্র শ্রীরামকৃষ্ণের জীবনী দেখাতে পারে একজন হিন্দু একজন মুসলমানকে কি করে ভালোবাসতে পারে, একজন মুসলমান পারে একজন হিন্দুকে ভালোবাসতে। আমি তাই চাই ভারতবর্ষের প্রান্তে প্রান্তে ভারতীয় যুব সমাজ, ভারতের জনগণ যেন সম্মিলিত হয়ে কর্মী হিসাবে নয়, প্রার্থনা করে শ্রীরামকৃষ্ণের কাছে এই জাতীয় সংহতির মূল ভাবকে রক্ষা করবার জন্য। এই হচ্ছে সিস্টার নিবেদিতা। বিজ্ঞানের ক্ষেত্রে জগদীশচন্দ্র বোসকে অর্থ দিয়ে সাহায্য করেছেন এবং তার বিজ্ঞান গবেষণায় যখন ইংরেজ শাসকরা বাধা দেবার চেষ্টা করেছেন, তখন তিনি সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তার অনেক বই লেখাতে তিনি সাহায্য করেছেন, যেমন প্ল্যান্ট রেসপন্স, কম্পারেটিভ ইলেকট্রোফিজিওলজি ইত্যাদি ইত্যাদি বইগুলি। এবং তার অনেক বইয়ের সমালোচনা লিখে বিদেশের পত্রিকাতে প্রকাশ করেছেন, যাতে পৃথিবীর মানুষ তাকে জানতে পারে। ভারতবর্ষের প্রথম এগ্রিকালচারাল যে ল্যাবরেটরি বশিষ্ঠর সেন যেটা প্রতিষ্ঠা করেছেন, সেইখানেও নিবেদিতার অবদান, যেটাকে বিবেকানন্দ ল্যাবরেটরি বলা হয়। আর সেবা কাজ, প্লেগের সেবা তো ছেড়েই দিলাম। 1906 দারুণ অসুস্থ, পূর্ববঙ্গে বন্যা, থেমে থাকতে পারলেন না, পূর্ববঙ্গে চলে গেলেন ত্রাণ কার্যে। ফিরে এসেই অবশ্য ব্রেন ফিভারে পড়ে গেলেন। কাদা ভেঙে মহিলাদের কাছে ত্রাণ পৌঁছে দিতে লাগলেন। যখন ফিরে আসবে নৌকা করে, নিবেদিতা দেখতে পাচ্ছেন উলঙ্গ শিশুদের নিয়ে গ্রামের সেই মহিলারা, তারাও প্রায় অর্ধ উলঙ্গ, সমস্ত লজ্জা সম্ভ্রম ত্যাগ করে তারা নদীর পাড়ে জড়ো হয়ে দাঁড়িয়ে আছেন আর জোর হাত করে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যাতে নিবেদিতার যাত্রা শুভ হয়। নৌকার মধ্যে কেঁদে দিলেন, বললেন, এই তো ভারতবর্ষ, এই তো প্রেমের ভারতবর্ষ, যেটা ফেমিন অ্যান্ড ফ্লাড তার যে প্রবন্ধ, সেই প্রবন্ধে আছে। এই হচ্ছে ভারতবর্ষের মর্মবাণী। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীব মানে কি শুধু মানুষ? না না না, জীব মানে সবকিছুই। কেউ যদি ঘোড়ার গাড়ি করে আসতো তার সঙ্গে দেখা করতে, ছুটে বেরিয়ে যেতেন, গাড়োয়ানকে বলতেন, আগে ঘোড়াগুলিকে খোলো, তাকে খেতে দাও, জল দাও। রাস্তা দিয়ে আসছেন বাগবাজারের, দেখতে পাচ্ছেন একটা লোম ওঠা রাস্তার কুকুর পড়ে আছে, গায়ে একটাও লোম নেই, যন্ত্রণায় কাতরাচ্ছে। ভুলে গেলেন সবকিছু। আমরা প্লেগের কথা বলি, প্লেগের সময় সেই মেয়েটা মারা যাচ্ছে, তাও তাকে কোলে নিয়ে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই। কিন্তু কুকুর, রাস্তার কুকুর যে কিছুক্ষণ পরেই মারা যাবে, কোলে করে জড়িয়ে ধরে বাগবাজারে নিজের বাড়িতে নিয়ে এলেন। নিজেই খাবার পান না, একটু দুধ আর একটু ফল খেয়ে থাকেন, সেই দুধ সেই কুকুরকে খাওয়াতে লাগতেন, পারলেন না বাঁচাতে। এই তো সিস্টার নিবেদিতা, লোকমাতা। সেই জন্য মনে হয় জগদীশচন্দ্র বোস
জগদীশচন্দ্র বোসের জন্ম 1858 খ্রিস্টাব্দে, নিবেদিতার 1867 খ্রিস্টাব্দে, 9 বছরের ছোট। কিন্তু জগদীশচন্দ্র বোস নিবেদিতার মধ্যে তার নিজের মাকে দেখতেন। সেই জন্য জগদীশচন্দ্র বোসকে বলতেন খোকা, আর তার সহধর্মিণী অবলা বসুকে বলতেন বউ। তিনি যখন বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করলেন 1917 খ্রিস্টাব্দে, তার প্রবেশ পথেই স্থাপন করলেন নিবেদিতা রিলিফ মূর্তি, হাতে দীপ, বন্যে শিখা নিয়ে দাঁড়িয়ে আছেন নিবেদিতা। কেন? হয়তো তার মনে অভিলাষ ছিল যে ভবিষ্যৎ ভারতবর্ষ নিবেদিতার এই আলোকে পথ দেখে চলে এই ভারতবর্ষকে উন্নত করবে। নিবেদিতা স্বামীজির মধ্যে তার আচার্যকে পেলেন বলে ভারতবর্ষে এলেন। ভারতবর্ষে এলেন এই কারণে সেখানে সত্য আছে বলে, কিন্তু ভারতবর্ষে এসে তিনি আরেকটি জিনিস আবিষ্কার করলেন। স্বামীজি is at home. I have received my father the thing which I lost before 10. দেখলেন স্বামীজি শুধু তার আচার্য নন, স্বামীজি হচ্ছে স্যামুয়েল রিচমন্ড। স্বামীজি এখন মঠে আছেন। ম্যাকলাউডকে চিঠিতে লিখলেন 1898 খ্রিস্টাব্দে, 10 বছর আগে যে পিতাকে আমি হারিয়েছিলাম, সেই পিতাকে আমি আবার খুঁজে পেলাম। সেই জন্য নিবেদিতার কাছে স্বামীজি আচার্য শুধু নন, তার পিতাও বটে। অজস্র লেখা নিবেদিতার, আমার মনে হয় আলোচনা এখন সংক্ষেপ করা দরকার। অর্ধাহার, অনাহার, অপমান, তার বিরুদ্ধে মামলা হয়েছিল, খুনের মামলা। এই সবে আস্তে আস্তে শরীর ভেঙে গেল। কেউ কেউ তো নিবেদিতাকে খুবই ভালোবাসতেন। তারা বললেন আপনি বাগবাজারের ওই স্যাঁতস্যাঁতে বাড়ি ত্যাগ করে একটা ভালো বাড়িতে চলে আসুন। বললে যে না, দুর্দিনে এই বাড়িটি আমাকে আশ্রয় দিয়েছে, সুতরাং এটা ত্যাগ করা যাবে না। 1911 খ্রিস্টাব্দের 22 সেপ্টেম্বর পূজার ছুটিতে জগদীশচন্দ্র বোস এবং অবলা বসুর সঙ্গে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিলেন। রওনা দেওয়ার আগে গিরিশ ঘোষ, স্বামী শারদানন্দজি এবং যোগিনমাকে প্রণাম করে এলেন। যোগিনমাকে বললেন, মা আমি আর ফিরে আসবো না। সে কি বাচ্চা? না না, ও কথা বলো না, তুমি ঠিকই ফিরে আসবে। দার্জিলিং এ গেলেন, আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়লেন। বুঝলেন যে আর এই শরীর থাকবে না। 7 অক্টোবর উইল করলেন। প্রচুর গ্রন্থ লিখেছেন তো, দ্য মাস্টার অ্যাজ আই স হিম, সাম ওয়ান্ডারিংস উইথ স্বামী বিবেকানন্দ। প্রচুর। যারা গবেষণা করতে চান তারা সোশিওলজিক্যাল ভিউজ অফ সিস্টার নিবেদিতা, এনভায়রনমেন্টাল বিষয়ে তার চিন্তা, গভীর চিন্তা, আজকের চিন্তাবিদরা এগুলি চিন্তা করছে, দেখে নিতে পারেন। প্রচুর বই লিখেছেন, সেইগুলি সমস্ত সত্য বেলুড় মঠকে দিয়ে গেলেন। খুব ইচ্ছা ছিল তার আচার্য, তার পিতার একটা জীবনী তিনি লিখবেন, সেই জন্য অনেকদিন কাউকে লিখতেও দেননি। কিন্তু হঠাৎ একদিন তার উপলব্ধি হলো, সেই অনন্ত অসীম মানুষটার কতটুকু আমি জানি যে তার সম্পর্কে আমি লিখব। সেই জন্য লিখলেন যে
দ্য মাস্টার অ্যাজ আই স হিম, আচার্যকে আমি যে রূপ দেখিয়াছি। 1910 খ্রিস্টাব্দ, প্রেসকে তাগাদা দিচ্ছে, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। স্বামীজির তিথি পূজা, তিনি কোন রকম ভাবে একটা বই বাঁধিয়ে নিয়ে গেলেন 1 ফেব্রুয়ারি, নিয়ে গিয়ে সোজা পৌঁছে গেলেন বেলুড় মঠে নৌকা করে। স্বামীজির সেই যে ঘর দুতলায়, সেই যে চেয়ারে বসতেন, সেই চেয়ারে বসে ধ্যানস্থ হয়ে গেলেন। যাই হোক, 1911 খ্রিস্টাব্দের 13ই অক্টোবর সকাল 7টা, হঠাৎ সূর্যোদয় হওয়ার পর আলো এসে পড়ল, মুখ উদ্ভাসিত হলো। তার আগে রুদ্রস্তুতি করলেন, তার আগে বললেন, অসো তোমা সদ্গময় তমসমা জ্যোতির্গময়, আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাও। আমার কাছে হে পরম ব্রহ্ম, তুমি স্বপ্রকাশ হও। 7টার সময় শেষ কথা বললেন, দ্য ফ্রেইল বোট ইজ সিঙ্কিং, বাট আই শ্যাল সি দ্য সানরাইজ। এই দুর্বল তরণী ডুবছে, কিন্তু আমি আবার সূর্যোদয় দেখব। কি করে সূর্যোদয় তিনি দেখবেন? কি করে তিনি সূর্যোদয় দেখবেন? তিনি সূর্যোদয় দেখবেন আমাদের চোখ দিয়ে, ভবিষ্যৎ ভারতবাসীর চোখ দিয়ে। সেই জন্য বলতেন, চরিত্রই তোমার মহান পথ প্রদর্শক হোক। ছোট ছোট কাজেও যেন আমরা বিশ্বস্ত থাকি। একটা স্ক্রু, একটা বোল্ট যতই ক্ষুদ্র হোক না কেন, একটা বিরাট যন্ত্রকেও বিকল করে দিতে পারে। সেই জন্য বারবার বলতেন, ওয়ার্ডস আর বাট ওয়ার্ডস, দ্য কোশ্চেন ইজ ডিড, ক্যান উই ক্যান। কথা তো কেবল কথাই, কিন্তু প্রশ্ন হচ্ছে কাজ নিয়ে। এখন সব থেকে বেশি করে চাই জীবন, এখন প্রয়োজন কঠোর পরিশ্রমে সফলতা অর্জন। আমরা কি পারব? এই প্রশ্নের উত্তর দিতে যেন এতটুকু দ্বিধা না থাকে, আমরা অবশ্যই পারব। এই বলে আমরা প্রার্থনা করি যে বহ্নি শিখা তার আলো এখনো বিকিরণ করে যাচ্ছে, সেই শিখায় আমরা যেন পথ চলা শুরু করি। যিনি বিবেকানন্দের মধ্যে আচার্যকে আবিষ্কার করলেন, যিনি উপলব্ধি করলেন তিনি শুধু আচার্য নন, তার পিতা, তিনি শেষ মুহূর্তে উপলব্ধি করলেন, না না না, তিনি শঙ্কর, তিনি বুদ্ধ। যে শঙ্করের কাছে তাকে তার আচার্য উৎসর্গ করেছিলেন, যে বুদ্ধের চরণে তাকে নত করেছিলেন, তারপর উপলব্ধি করলেন, না, শঙ্কর বুদ্ধ বিবেকানন্দ নয়, তিনি ছিলেন বুদ্ধ, তিনি ছিলেন শঙ্কর। না না না, 3বার না। তিনি শঙ্কর নন, তিনি মহাদেব নন, তিনি বুদ্ধ নন, তিনি স্বয়ং আলোক। সে আলোক জ্বলুক আমার জীবনে সতত। ঈশ্বর শক্তি দিন, স্বামীজির নামে যেন সাহস দীপ্ত সত্য বাণী উচ্চারণ করতে পারি। সে বাণীতে যেন প্রবাহিত হয় তারই অবিকৃত অব্যাহত জীবন। তার ফলে আমি যেন দেখি তার মুখ প্রদীপ্ত হয়েছে শেষ বিশ্বাসে। তিনি অনন্তে প্রস্থান করেছেন এই জেনে যে আমি তাকে নিরাশ করিনি। এই 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 আমার প্রার্থনা। এই বলে যারা আছেন তাদের সকলের শ্রীচরণে আমার সশ্রদ্ধ সভক্তি প্রণাম নিবেদন করি।
এতক্ষণ দাদার থেকে অতি মূল্যবান একটি আলোচনা শুনলাম আমরা। ভগিনী নিবেদিতা বলেছিলেন, আমি সেই মাধ্যম হতে চাই যার মধ্যে দিয়ে স্বামীজির বাণী প্রবাহিত হয়ে যাবে। স্বামীজির বাণী প্রবাহিত হয়ে যাক আমাদের মধ্যে। যে জ্বালা স্বামীজির ছিল, যা সম্প্রসারিত হয়েছিল নিবেদিতার মধ্যে, তা আমাদের মধ্যেও প্রবেশ করুক। আমরাও দেশের সম্বন্ধে ভাবতে শিখি, আমরাও দেখতে শিখি স্বামীজি যে স্বপ্ন দেখেছিলেন ভারতবর্ষের, যা চেষ্টা করেছিলেন ভগিনী নিবেদিতা, নেতাজি সুভাষচন্দ্র, তা কতটা সার্থক হয়েছে এবং আমরা আরো কতটা তা এগিয়ে নিয়ে যেতে পারি। তবেই আজকে তার জন্মদিবস সার্থক। নয়তো শুধুর নিবেদিতার আলোচনা খুব কম রয়ে যাবে যদি সেই আগুন আমরা আমাদের মধ্যে প্রবেশ করাতে না পারি, সেই শিখা যদি আমাদের অন্তরে না জ্বলে ওঠে। আমাদের পরবর্তী নিবেদন একটি সঙ্গীত পরিবেশন করবেন শ্রী পৃথ্বীশ বিশ্বাস, সদস্য তারকনগর বিবেকানন্দ যুব মহামণ্ডল। প্রশ্ন উত্তরের জন্য সবাইকে বলবো, সবাই প্রশ্ন যারা করছেন মেসেজ বক্সে, তারা যদি লিখে দেন যে কার কাছ থেকে উত্তরটা চান, তাহলে খুব ভালো হয়, তিনি আপনাদের সেই উত্তরটা দিতে পারেন। আর যারা ইউটিউবে শুনছেন তারাও প্রশ্ন করতে পারেন, সেখান থেকে আপনার উত্তরগুলো দিয়ে দেওয়া হবে, এখান থেকেই আপনার উত্তরগুলো দিয়ে দেওয়া হবে। আমাদের পরবর্তী নিবেদন সঙ্গীত পরিবেশন করবেন শ্রী পৃথ্বীশ বিশ্বাস, সদস্য তারকনগর বিবেকানন্দ যুব মহামণ্ডল। আশীর্বাদে ধর্ম পরা বুঝায় দৈন্য অগ্নি মন্ত্রে দীপ্ত সন্তানে তপ্ত করুণা হৃদয় দূর করে দাও ভীতিও শুনি, তপ্ত করুণা হৃদয় দূর করে দাও ভীতিও শুনি। দাঁড়ায় আমরা মাতরে ভিড়িয়া, দাঁড়ায় আমরা মাতরে ভিড়িয়া, ভার অগ্নি মন্ত্রে দীক্ষিত করো সন্তানে মানুষ আমরা লোহিত মাহিন, তুই যার মা থেকে নদী মানুষ আমরা লোহিত মাহিন, তুই যার মা থেকে দিন, তবে কেন কিছু পড়ে থাকা কিছু কেন এ অবিকলা। এসো 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 না আমার দশপ্রহরণকারিণী,
হাসো মা হট্ট হট্ট হাস্য ভুলো তো না তুমি। এসো 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 মা আমার দশ প্রহর ধারিণী। হাসো মা হট্ট হট্ট হাস্য ভুলো নাদিনী। করিবি দূরিত স্বার্থ দ্বন্দ্ব মোরা করিবি দূরিত স্বার্থ দ্বন্দ্ব সাধিয়া তোমার কাজ। ও দুনি মন্ত্রে দীক্ষিত কর সন্তানে তব আশীর্বাদে ধর্ম পারাও বুঝায় বন্ধ ও দুনি মন্ত্রে দীক্ষিত তব কিসে গানের ফোনে কি আছে? সাতটা 45 কি আছে? যাদের মাইকটা অন আছে তাদেরকে অনুরোধ করব মাইকটা একটু অফ করে দিন। দিলীপ সাহা, বোধহয় আপনার মাইকটা অন আছে, একটু অফ করে দেবেন কাইন্ডলি। এখন আমাদের প্রশ্নোত্তর পর্ব। মাইকটা কাইন্ডলি অফ করে দেবেন, যাদের মাইকটা অন রয়েছে মাইকটা কাইন্ডলি অফ করে দেবেন। অফ হচ্ছে না কেন? দেখ তো, অফ করো। আমাদের প্রশ্ন করেছেন দশগ্রাম শিক্ষা সদন থেকে, How can a teacher of today follow the educational system as shown by Sister Nivedita for the regeneration of India? দশগ্রাম শিক্ষা সদন থেকে প্রশ্ন করেছেন, How can a teacher of today follow the educational system as shown by Sister Nivedita for the regeneration of India? সমীরদাকে অনুরোধ করব এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য। অরুণাভই বলো, তুমি অরুণাভ, তুমি বলো, তাই না? অরুণাভ বলুক। দাদা আপনি বলুন। আচ্ছা, আরেকবার বলো তো কি। আমি বাংলায় বলি, সকলে বেশি বাঙালি আছে মনে হচ্ছে এখানে। হ্যাঁ, অসুবিধা নেই তো? হ্যাঁ বলুন, আমি প্রশ্নকর্তার বিষয়টা জানি না, যদি অন্যদের অসুবিধা না হয়, মানে প্রশ্নকর্তার অন্যদের তো সুবিধাই হবে। প্রশ্নটা হচ্ছে, একবার রিপিট করছি আমি, হাউ ক্যান আ টিচার, বাংলাতেই বলো। ওকে ওকে, বাংলাতে বললে অসুবিধা নেই। ওকে, হাউ ক্যান আ টিচার অফ টুডে follow the educational system as shown by Sister Nivedita for the regeneration of India? ভগ্নী নিবেদিতা বাংলাতে বলুন। হ্যাঁ হ্যাঁ, বাংলায় বলছি। সকলকে মাইকটা বন্ধ করে দেওয়ার জন্য অনুরোধ করবো আর একবার। যিনি প্রশ্ন করছেন তিনিও মাইকটা কাইন্ডলি অফ করে দিন, শুধু দাদার মাইকটাই অন থাকবে। ভগ্নী নিবেদিতার শিক্ষা চিন্তার মূল যে ভিত্তিটা, সেই মূল ভিত্তি স্বামীজির থেকে কোনো ক্ষেত্রেই কোনো পার্থক্য নেই। যদিও আমরা নিবেদিতার
শিক্ষা চিন্তার উপর আলাদাও বই আছে। ন্যাশনাল এডুকেশন যখন নিয়ে চিন্তা ভাবনা হচ্ছিল, তখন সিস্টার নিবেদিতাকে সঙ্গে নিয়ে রবীন্দ্রনাথকে বলা হয়েছিল। তো যাই হোক, সে প্রসঙ্গে আমরা যাব না। তো তখন সিস্টার নিবেদিতাও সেই সম্পর্কে লিখেছেন এবং বহু লেখা আছে। যাই হোক, সিস্টার নিবেদিতার শিক্ষার মূল ভিত্তি আর স্বামীজির শিক্ষার মূল ভিত্তি কিন্তু একই, যে শিক্ষার দ্বারা ছাত্রের চরিত্র তৈরি করে দিতে হবে। চরিত্র তৈরি করে দেওয়া মানে কি? চরিত্র তৈরি করে দেওয়া মানে হচ্ছে ঠিক স্বামীজি যেমন ভাবতেন, যে সে মিথ্যা কথা বলে না, সে চুরি করে না, খুব সৎ, অবশ্যই অবশ্যই এগুলি থাকবে, কিন্তু তার মধ্যে থাকবে শৌর্য, বীর্য, এবং এই যে নানা রকম যে অন্যায়, নানা রকম যে শোষণ উৎপীড়ন, তার বিরুদ্ধে একটা প্রতিরোধ যাতে গড়ে তুলতে পারে, সেই চেষ্টাটাও তার সেই শিক্ষার মধ্যে থাকবে। সেই জন্য তিনি খুব সুন্দর বলতেন, একটা কথা বলতে গিয়ে, অ্যাগ্রেসিভ হিন্দুইজমে, সকলের পড়া উচিত অ্যাগ্রেসিভ হিন্দুইজম, মানে অনেকেই পড়েছেন, যে অ্যাগ্রেসিভ হিন্দুইজমে খুব পরিষ্কার করে নিবেদিতা সেখানে বলছেন, ক্যারেক্টার ইজ স্পিরিচুয়ালিটি। এবং এইটা বলবার সময় নিবেদিতা প্রত্যেকটি শব্দ ক্যাপিটাল লেটারে লিখেছেন, যে ক্যারেক্টার ইজ স্পিরিচুয়ালিটি, অর্থাৎ চরিত্রই হচ্ছে আধ্যাত্মিকতা। যাই হোক, সেই জন্য আমরা বর্তমান যুগে যারা বাস করি, আমরা যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছি, আমরা চেষ্টা করব আমাদের যেসব পাঠ্যক্রমে যা যা পড়ার বিষয়বস্তু আছে সেগুলি তো আমরা বাদ দিতে পারবো না, তারও অত্যন্ত প্রয়োজনীয়তা আছে, অস্বীকার করার কোনো উপায় নেই। পাশাপাশি যাতে ছাত্রছাত্রীদের চরিত্রটা তৈরি হয়, চরিত্র বলতে ঠিক যেভাবে আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ বা নিবেদিতার চিন্তাতে বুঝি, সেই রকম যাতে চরিত্র হয় সেই দিকে লক্ষ্য রাখা দরকার। এবং সেই বিষয়ে আমাদের অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল সেই প্রণালীতেই আজ এত বৎসর ধরে, 53 বৎসর ধরে সেই কাজটাই করে যাচ্ছে। সেইটাকেই আমাদের অবলম্বন করে চলতে হবে। খুব সংক্ষেপে, কে প্রশ্ন করেছে আমি জানি না, গলাটা আমার যুগলের মতো মনে হলো। যুগলের প্রশ্ন হলে আর বেশি উত্তর দেব না, ও নিজেই এই বিষয়ে অনেক ভালো জানে। অন্যদের কোনো অসুবিধা হলে জানি, কারণ ওর চমৎকার আলোচনা শুনে এসেছি এইবার, আমি এখনো ভুলতে পারি না, গত অ্যানুয়াল ক্যাম্পে শিক্ষার উপরে। সংক্ষেপ, নির্দিষ্ট সময়ের মধ্যে। প্রণাম নেবেন। আরেকটা প্রশ্ন আছে আমার। হ্যাঁ, বলো। আরেকটা প্রশ্ন পরের দিকে আছে, না অন্যদের প্রশ্নের উত্তর হোক। আমার কথা ছিল যে এটা তো বললেন স্বামীজির শিক্ষা ভাবনা, নিবেদিত শিক্ষা ভাবনা একই, সেটাই মানে এখন শিক্ষকদের প্রয়োগ করার দিক একটা। আর আরেকটা যেটা বলছিলাম, যে মানে নিবেদিতা যে অগ্নিশিখা, মানে টর্চটা গ্রহণ করছেন, যে মশালটা স্বামীজির হাত থেকে নিয়ে তিনি মানে নিয়ে চলছিলেন আর কি। বর্তমান যুবকরা কিভাবে আর কি করলে তার এক্ষুনি মানে তার সামনে আশু কর্তব্য কি, যদি সেই মানে মশাল সে হাতে ধরতে চায়? মানে এখন আমাদের কর্তব্য কি, মানে আশু কর্তব্য মানে এক্ষুনি ধরুন আজকে তো আমি আলোচনা শুনলাম, খুব ভালো লাগলো, আমার এখনই আমার কি শুরু করা উচিত?
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন যেটা শুরু করা উচিত, প্রথম যেটা আমার এটা ব্যক্তিগত একদম চিন্তা, যে খুব শুরু করা উচিত সিস্টার নিবেদিতার জীবন, তার লেখা খুব ভালো করে পড়া দরকার, খুব ভালো করে পড়া দরকার। অধিকাংশই জানি না যে নিবেদিতার যে এত বড় ভূমিকা, সেই সম্পর্কে আমাদের অধিকাংশরই জানা নেই। সুতরাং আগে তো জানবে, কথামৃততেও আছে এবং আমাদের শাস্ত্রেও আছে, প্রথমে জানার পরে, জানলে পরেই সেটাকে লাভ করবার ইচ্ছা জাগে। হ্যাঁ, এবং সেই ইচ্ছা অনুসারেই তারপর কাজ হয়। জানলামই না, তাহলে ইচ্ছাটা আসবে কি করে? সেটা খুব করে নিজেদের ভালো করে জানা দরকার, এবং যারা জানে তাদের অন্যকেও জানানো দরকার। অধিকাংশই জানে না, মানে এক্ষুনি যেটা করা দরকার। দাদা একটু বলছি, প্রামাণ্য জীবনী গ্রন্থের কথা যদি একটু বলেন, যে যেটা দিয়ে শুরু করা যাবে, নিবেদিতা প্রামাণ্য জীবনী গ্রন্থ বা নিবেদিতা সম্পর্কিত দু একটি গ্রন্থের কথা যদি আপনি বলেন, যেটা দিয়ে আমরা আজকে মানে পড়াটা শুরু করবো আর কি। মানে আজকে শুনলাম তারপর মাথায় থেকে গেল বললে হবে না, এখন শুনেছি তো এখনই শুরু করতে হবে। যে আমরা থেকে ধরুন বইটা সংগ্রহ করতে যেটুকু সময় লাগে, সেই সময়ের পরেই আমরা ওটা শুরু করব। তো তাহলে কোন বইটা নিয়ে শুরু করবো? প্রথমত আমার মনে হয় শুরু করা উচিত, যে কোনো একটা বই দেখলে তো হবে না, প্রথমত শুরু করা উচিত আমাদের মুক্তিপ্রাণা প্রব্রাজিকার ভগ্নী নিবেদিতা বই। এটা একটা ছোট আছে, বড় আছে। হ্যাঁ, যারা ইংরেজিতে পড়তে চান তারা আত্মপ্রাণাজিরও একটি বই আছে, খুবই চমৎকার বই, সেটা পড়তে পারেন। এই সঙ্গে সঙ্গে পড়া যেতে পারে, অনেকে অনেক কিছু সন্দেহ করেছেন ঠিকই, যেটা নারায়ণী দেবী পরে ট্রান্সলেশন করেছেন, লিজেল রেমোর লেখা, হ্যাঁ, ভারতকন্যা নিবেদিতা বলে, সেটা পড়তে পারেন। বারবারা ফক্সের একটা বই আছে, এগুলিও পরে পড়া যেতে পারে। তো শুরুটা আমার মনে হয় মুক্তিপ্রাণাজির বইটা দিয়ে শুরু করলে ভালো হয়। তবে মুক্তিপ্রাণাজির বইয়ে কতগুলি জিনিস আছে, যেমন স্বাধীনতা আন্দোলন এইসবের ব্যাপারে উনি অনেকটা একটু চেপে বলেছেন বলে আমার ব্যক্তিগত ধারণা। সেই জন্য সঙ্গে সঙ্গে শঙ্করীপ্রসাদ বোসের এই বিষয়ে চমৎকার গবেষণা গ্রন্থ আছে, তার নিজস্ব কিছুই না, বিভিন্ন জায়গা থেকেই তুলে ধরা, এটাই তার বিরাট কৃতিত্ব। সেটা দেখতে পারি, প্রায় 4 খণ্ডে মনে হয়, নিবেদিতা লোকমাতা বলে। আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যুগলদা, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে একদম প্রথমেই যদি এখন কেউ শুরু করতে চায়, প্রাথমিক একটা সমস্ত ধারণা পেতে চায়, তাহলে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল যে নিবেদিতার বইটি প্রকাশ করেছেন সেটা প্রথমে পড়া যেতে পারে। সেটা সমীর দাশগুপ্তরই লেখা, উনি হয়তো সেই কারণে বললেন না বইটার কথা, কিন্তু সেই বইটি পড়লে একটা কম্প্রিহেন্সিভ ধারণা সবটা পাওয়া যেতে পারে। এটি অখিল ভারতেরই প্রকাশিত বই। একদম ঠিক বলেছ। এটা আমিও মনে করি তাই। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, অন্যদের প্রশ্নের উত্তর হোক। পরের প্রশ্ন করেছেন দিগন্ত সেনগুপ্ত। নেতাজি সুভাষ ও সিস্টার নিবেদিতা কিভাবে ইন্ডিয়ান ন্যাশনালিজমে স্বামীজির থট প্রসেসকে কাজে লাগিয়েছিলেন যদি বলেন। দিগন্ত সেনগুপ্ত প্রশ্ন করেছেন, নেতাজি সুভাষ ও সিস্টার নিবেদিতা কিভাবে ইন্ডিয়ান ন্যাশনালিজমে স্বামীজির থট প্রসেসকে কাজে লাগিয়েছেন যদি বলেন। অর্ণাভ সেনগুপ্তকে অনুরোধ করব এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
স্বামী বিবেকানন্দের যে ন্যাশনালিজমের চিন্তা, সেই চিন্তার সঙ্গে যদি আমরা নিজেদের পরিচিত করি তাহলে বুঝতে পারবো যে সেটাকে নিয়েই কাজ করেছেন এরা। স্বামীজি প্রত্যক্ষভাবে ন্যাশনালিজম নিয়ে খুব কিছু বলেননি। প্রত্যক্ষভাবে ন্যাশনালিজম শব্দটা স্বামীজির কমপ্লিট ওয়ার্কসে কোথাও পাওয়া যায় না। একমাত্র পরিব্রাজকে জাতীয়তা শব্দটার উল্লেখ আছে, এবং সেটা ইউরোপের জাতীয়তার প্রসঙ্গে। যে সেই প্রসঙ্গে তিনি বিশেষ করে জার্মানির তখন যে জাতীয়তাবাদের উত্থান এবং তার থেকে তার 14-15 বছর বয়সে যে বছর পরে যে একটা মহাযুদ্ধ ঘটেছিল, সেইটা কিন্তু সেখানে তিনি উল্লেখ করেছেন যে একটা মহাযুদ্ধ আসছে। সুতরাং ইউরোপীয় অর্থে যে জাতীয়তা, সেই জাতীয়তা স্বামী বিবেকানন্দের নয়, সেটা হচ্ছে অত্যন্ত সংকীর্ণ একটা জাতীয়তার চিন্তা। সেটা কোনো মতেই ভগিনী নিবেদিতা বা সুভাষচন্দ্র কেউই গ্রহণ করেননি। যেটা আমরা খুব সাদা চোখে দেখতে পাই, খুব বেশি না পড়ে, সেটা হচ্ছে সুভাষচন্দ্র বসু যখন আজাদ হিন্দ বাহিনী তৈরি করলেন, তখন সেখানে হিন্দু, মুসলিম, শিখ বা অন্যান্য বিভিন্ন প্রদেশের, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের মানুষ তারা একেবারে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য। সেখানে কোনো বিভেদের চিন্তা কিন্তু আসেনি। সুতরাং এই যে অভেদের চিন্তা, যেটা শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয় করে প্রতিষ্ঠা করেছিলেন, সুভাষচন্দ্র বলছেন যে সেইটিকেই স্বামীজি একেবারে হুবহু ফলো করেছেন, এবং সেটার উপরেই ভারতবর্ষের জাতীয়তার ভিত্তি তৈরি হয়েছে। তো সুভাষচন্দ্র সেইটাকে কাজে লাগিয়েছেন সারা জীবন ধরে। এবং যেখানে আজকে আমরা বিশেষ করে যে দেখতে পাচ্ছি যে যত রকম সংকীর্ণ চিন্তার পুনরুত্থান, সব দিক থেকে জাত পাত ধর্ম এর বিভেদের চিন্তা, সেই সমস্ত বিভেদের চিন্তার ঊর্ধ্বে উঠেছিলেন তারা। ভগিনী নিবেদিতা বিশেষ করে জাতীয়তাবাদ প্রসঙ্গে আলোচনা করেছেন, কিন্তু বলছেন যে সেটার সার্থকতা কোথায়? ইন দ্য ওয়ার্ল্ড আইডিয়া। যে সমস্ত সমস্ত জগৎ মানব জাতি, সেইটার সঙ্গে যদি কানেক্ট করতে না পারি, ভারতবর্ষে জাতি হিসেবে মহান, আমরা সেই মহান জাতির অন্তর্ভুক্ত, কিন্তু তা এই গোটা মানব সভ্যতার একটা অঙ্গ। এই গোটা মানব সভ্যতাতে বিভিন্ন জাতি যেন একটা সিম্ফনিতে যেরকম বিভিন্ন সুর বাজায়, সেরকম প্রত্যেকটি জাতি যেন এক একটি সুর, এবং সেই সমস্ত সুর যখন সুসামঞ্জস্যভাবে বাজে, তখন তাতে একটা মহাসঙ্গীত সৃষ্টি হয়, সিম্ফনি তৈরি হয়। কিন্তু তার মধ্যে যখন একটা অনৈক্য আসে, তখন সেইখানে সুরের বেসুর হয়ে যায় সুরের জায়গায়। সেইটাই হচ্ছে ভগিনী নিবেদিতা সেই কথা আরো বিস্তারিতভাবে, বিশেষ করে হিন্দু মুসলিম ঐক্য প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। সেটা আগের আলোচনায় আমরা একটু শুনেছি। বিশেষ করে দ্য ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ এই গ্রন্থটিতে ভগিনী নিবেদিতা এই নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন, এবং বিশেষ করে ভারতবর্ষের হিন্দু এবং মুসলিমদের যে ঐক্যবদ্ধ হয়ে নতুন জাতি সূচিত হবে, সেটাই এই যুগের বৈশিষ্ট্য। যেটা বলছেন যে 19th সেঞ্চুরির আগে পর্যন্ত এই সমন্বয় সাধনটা একটা চ্যালেঞ্জ ছিল ভারতবর্ষের সামনে, একটা সমস্যা ছিল, কিন্তু 19th সেঞ্চুরি থেকে শুরু করে এটা একটা এটা রিয়েলাইজেশন অফ দ্যাট সিঙ্গল ইউনাইটেড ন্যাশনালিটি, সেটা হচ্ছে আমাদের অ্যাচিভ করছি আমরা। এবং সেটা অ্যাচিভ করতে গিয়ে আমাদের মাঝখানে মাঝখানে যতই সমস্যা আসুক না কেন, যে সময়ে ভারতবর্ষে তথাকথিত রাজনীতির নামে স্বাধীনতা সংগ্রামের সময়তেও তথাকথিত রাজনীতি, আলোচনার রাজনীতি ইত্যাদিতে যে বিরাট হিন্দু মুসলিম বিভেদের একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা হয়েছিল, দেশ ভাগ হয়ে গেল, যার সূচনা লগ্নে ভগিনী নিবেদিতা সাবধান করেছিলেন, সেইটা কিন্তু সুভাষচন্দ্র দেখিয়ে দিয়েছেন। যে কথা তার সঙ্গী না হলেও গান্ধীজি এবং নেহেরু তারাও কিন্তু স্বীকার করেছেন যে আজাদ হিন্দ বাহিনী এই জিনিসটা করে দেখিয়েছে, তো সেটা আমরাও করে দেখাতে পারি।
এবং সেটা আমাদের করে দেখাতে হবে। তবে আমরা সকলে এই ভারতবর্ষের ভেতরে যত ভাষাভাষী মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে, যত নানান রকম তাদের বাহ্যিক বিভিন্নতা থাক না কেন, ভারতবর্ষের স্বাধীনতাই হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। সেইটাকে ধারণা করা, সেইটাকে বাস্তবে রূপায়িত করা, এটা হচ্ছে ভগিনী নিবেদিতা করেছেন, স্বামী বিবেকানন্দ করে তার কাছ থেকে নিয়ে নেতাজি সুভাষচন্দ্র করেছেন। সেটার জন্যই সংগ্রাম, সেটার জন্যই চেষ্টা, এবং সেটা খুব আন্তরিকভাবে। তার বিরুদ্ধে যা কিছু আছে সেই বিরুদ্ধ ভাবগুলোকে বর্জন করতে হবে। সেটা হলে আমরা অভেদের সাধনাটাকেই শুধুমাত্র গ্রহণ করতে পারবো। ওই দু নৌকোয় পা দিয়ে চলা যাবে না, যে খানিকটা ঘৃণা, বিদ্বেষ, বিভেদ সেই জিনিসগুলোও নেব, আবার এদিকে স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, সুভাষচন্দ্র এদের নামগানও করব। এটা অসম্ভব প্রস্তাব। সুতরাং সেইটা নিয়ে আমাদের কাজ করতে হবে। কেমন? ইনি যে প্রশ্নটা তুলেছিলেন তার কি আর কিছু বক্তব্য আছে? নমস্কার, আমি প্রশ্নটা তুলেছিলাম। তো আরেকটি প্রশ্ন কি করতে পারি? হ্যাঁ, বলুন। হ্যাঁ, যে প্রশ্নটা আমার ছিল যে নেতাজি এবং সিস্টার নিবেদিতা, আমরা জানি যে ভারতবর্ষের রাজনীতিতে সুভাষচন্দ্রের অবদান কতটা বড় ছিল, এবং সিস্টার নিবেদিতা যে আধ্যাত্মিকতা এবং স্বাধীনতা সংগ্রামকে একসাথে মিলিত করেছিলেন, সে প্রসঙ্গ আমরা সামান্য কিছু জ্ঞান রাখি। তো সিস্টার নিবেদিতা ও সুভাষচন্দ্রকে কি প্রকৃত অর্থে স্বামী বিবেকানন্দের মানসপুত্র, মানুষকন্যা বলা যেতে পারে? হ্যাঁ, মানুষ অবশ্যই। ভগিনী নিবেদিতাকে তো মানুষকন্যা বলা হয়ই, এবং এই অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন শ্রী নবনীহরণ মুখোপাধ্যায়, সকলের খুব শ্রদ্ধেয়। ডিস্টারবেন্স হচ্ছিল। হ্যাঁ, তিনি, তার একটি কথা আছে যে স্বামী বিবেকানন্দ কেমন যুবক চেয়েছিলেন তা যদি একজনকে দেখে বোঝা যায়, তিনি হচ্ছেন সুভাষচন্দ্র। সুতরাং এই সুভাষচন্দ্রের যে জীবন, সেটা যে একেবারে স্বামী বিবেকানন্দের আদর্শে ফুটে উঠেছিল, সে তো তিনি নিজেই বিস্তারিত লিখেছেন তার আত্মজীবনীতে। এবং পরবর্তীকালে যে তার যে মূল্যায়ন হয়েছে, সেখানেও এরকম বইপত্রও বেরিয়েছে একেবারে ধরে ধরে দেখিয়ে দেখিয়ে, যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সম্বন্ধে স্বামীজির কি চিন্তা, সুভাষচন্দ্রের কি চিন্তা, বা অন্যান্য সমস্ত বিষয়। তো এই যে চিন্তা ভাবনার ঐক্য, সেটা প্রবাহিত হয়েছে স্বামীজির কারণে, যে এটা আমরা ধরে নিতে পারি, যেহেতু তার জীবনের বিকাশ স্বামীজিকে নিয়ে, এবং সেই হিসেবে কেউ মনে করলে নিশ্চয়ই তাকে তার মানসপুত্র বলতেই পারেন। তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন করেছেন সুধীর বিশ্বাস। বর্তমান পরিপ্রেক্ষিতে সিস্টার নিবেদিতার ভূমিকা কি? সমীরদাকে অনুরোধ করব এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। বর্তমান পরিস্থিতিতে নিবেদিতার ভূমিকা দুদিক থেকে আমরা আলোচনা করতে পারি। বর্তমান পরিস্থিতিতে নিবেদিতার ভূমিকা অপরিসীম, মানে যে আজকের যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষের যদি যথার্থ কল্যাণ মঙ্গল চাই সর্বদিক থেকে, তাহলে ভগ্নী নিবেদিতা যে পথ দেখিয়ে গেছেন, শুধু দেখিয়ে দেননি, তার জীবনে প্রয়োগ করেছেন, সেই পথকেই আমাদের অবলম্বন করতে হবে। সেটা কি পথ, কিভাবে? প্রথম আলোচনা যখন অরুণাভ শুরু করেছিল, সেখানে ও একটা এনেছিল যে স্বামীজির চিন্তার
বা দর্শনের মূল ভাবটা কি? যখন স্বামী বিবেকানন্দের দ্য কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দা প্রকাশিত হলো, আমাদের মনে রাখা দরকার তখন শ্রীরামকৃষ্ণের অন্যান্য সন্ন্যাসী সন্তানেরা তখনও দেহে আছেন, অর্থাৎ স্বামীজির গুরু ভাইয়েরা শুধু দেহে আছেন না, তারা এক একজন পাণ্ডিত্যের দিক থেকে, আমি বাইরের দৃষ্টিতে বলছি, আধ্যাত্মিক দৃষ্টির কথা তো বাদই দিলাম, পাণ্ডিত্যের দিক থেকে অসাধারণ অসাধারণ। কার কথা ছেড়ে কার কথা বলবো? অথচ সেই রচনাবলীর ভূমিকা লিখতে দেওয়া হলো সিস্টার নিবেদিতাকে। সিস্টার নিবেদিতা তো আর লেখেননি, লিখেছেন নিবেদিতা অব রামকৃষ্ণ বিবেকানন্দ, অর্থাৎ রামকৃষ্ণ বিবেকানন্দের যে নিবেদিতা, তিনি রামকৃষ্ণ বিবেকানন্দের সমগ্র জীবনের তপস্যার সারকে এক জায়গায় এনে সেই ভূমিকাতে তিনি তুলে ধরলেন। কি তুলে ধরলেন? বহু এবং এক যদি যথার্থই এক সত্তা হয়, তাহলে শুধু সকল উপাসনা পদ্ধতি নয়, সমভাবে সকল কর্মপদ্ধতি, সকল প্রকার সংগ্রাম, সকল সৃষ্টি ধারাই সত্য উপলব্ধির পথ। তাহলে আধ্যাত্মিক ও লৌকিক এই ভেদ আর থাকলো না। কায়িক শ্রমই প্রার্থনা, জয় করাই ত্যাগ করা, সমগ্র জীবনই ধর্ম। অর্জন ও ধারণ ত্যাগ ও বর্জনের মতোই দায়স্বরূপ। তার কাছে মানে স্বামীজির কাছে কারখানা ও পাঠগৃহ, খামার ও ক্ষেত, সাধুর কুঠিয়া ও মন্দির দ্বারের মতোই সত্য এবং মানুষের সঙ্গে ভগবানের মিলনের উপযুক্ত ক্ষেত্র। তার কাছে মানুষের সেবায় ও ভগবানের পূজায় কোনো প্রভেদ নেই। অর্থাৎ এই যে henceforth no distinction between sacred and secular, এই যে ভেদটা স্বামী বিবেকানন্দ বা শ্রীরামকৃষ্ণ তুলে দিয়ে গেলেন, সেটি নিবেদিতা তার জীবনে প্রয়োগ করে দেখালেন, যেটা আর কেউ দেখাতে পারেননি। যদি বলি অনেকে দেখিয়েছেন, তার মধ্যে একজন না, কেউ দেখাতে পারেননি। মানে অনেকের পক্ষে দেখানো, যারা সন্ন্যাসী সন্তান তাদের অসুবিধা ছিল, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। কেউ দেখাতে পারেননি। আমি সুভাষচন্দ্র বোসের কথা বাদ দিচ্ছি, কারণ তিনি একটা দিক দিয়ে চলে গিয়ে একটা অন্যরকম গেছে। তিনি চেষ্টা অত্যন্ত ভাবে করেছেন, কিন্তু সাহিত্য, বিজ্ঞান, সমস্ত ক্ষেত্রে, জাতীয় চেতনা, সমস্ত ক্ষেত্রে যে সেইটা যে ধর্মকার্যই মানুষের সত্তার বা সত্য উপলব্ধির পথ, তিনি নিজে হাতে কলমে দেখিয়ে গেছেন। আজকের এই যে আমাদের অধঃপতিত যে ভারতবর্ষ, আমি অধঃপতিতই বলবো। স্বামীজির সেই কথা, পার্লামেন্টের এটা সেটা আইন দিয়ে কখনো কোনো জাতি বড় হয় না। 2013-তে হয়ে গিয়ে অনেক কিছু ব্যাপার স্যাপার হয়ে ফাঁসি হলো বটে, কিন্তু আমরা কি বন্ধ করতে পেরেছি? দিনকে দিন বাড়ছে, ঘৃণায় খবর কাগজ ছুঁড়ে ফেলে দিতে হয়। যাই হোক, কি করে হবে? জাতির মানুষগুলিকে গড়ে তুলতে হবে, সমস্ত কাজ পূজার দৃষ্টিতে হবে। সেটা আসে আধ্যাত্মিকতা থেকে, সেটা আসে চরিত্র থেকে, সেটা আছে শিক্ষা থেকে। ভগ্নী নিবেদিতা সেই জিনিসটি হাতে কলমে দেখিয়ে গেছেন, সেজন্য তার ভূমিকা অপরিসীম একদিকে, আর বাস্তব দিকে কিছুই না। আমরা কে সেই দিকে অতটা নজর দিই? অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডল বা কোনো আরো সংগঠন থাকতে পারে, আমি তো সব জানি না। জানার মধ্যে বলতে পারি অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডল শুধুমাত্র
এই সারটি নিয়ে কাজ করছে, যে কাজটা না করলে অন্য সমস্ত কাজই ধ্বংসে পরিণত হয়ে যাবে, সেটা করছে, এইটুকু বলতে পারি। কিন্তু সেটা কতজন যুবকের মধ্যে, আমরা কতজন যুবকের কাছে পৌঁছতে পেরেছি? স্বামীজি সম্পর্কেই বা আমরা কতজন জানি? যদি জানি, তাহলে সোশ্যাল মিডিয়াতে ওই মোটিভেশনাল স্পিকার বা কি সব গুরুরা আছে, তারা ভালো কথা বলেন ঠিকই, সেটা করবার জন্য স্বামীজির নাম করে নানা রকম উদ্ভট গল্প ফেদে তাদের বক্তব্যগুলি পেশ করেন, আর আমরা হাততালি দিই, মানে আমরা বুঝে গেলাম ঠিকই বলেছেন। তো যাই হোক, যেটা বলতে গিয়ে এতগুলি কথা বলা হলো, ভূমিকা হলো এটাকে কাজে লাগাতে হবে, অপরিসীম তার ভূমিকা, এটা একমাত্র পথ। দ্বিতীয় সেটা হচ্ছে না, সেই জন্য মহামণ্ডলে আমরা যারা ব্রতী হয়েছি, স্বেচ্ছায় এই দায় কাঁধে নিয়েছি, তাদের আরো উঠে পড়ে লাগতে হবে, দাঁড়াতে হবে, এবং ভারতবর্ষের প্রান্তে প্রান্তে স্বামীজির বাণীর, নিবেদিতার বাণীর, তাদের জীবনের মূল ভাবটা যেন পৌঁছে যায়, তার চেষ্টা করতে হবে। সেইটুকু। যিনি প্রশ্ন করেছিলেন, বোঝা গেল কিছু? আমাদের পরবর্তী প্রশ্ন করেছেন সত্যজিৎ চক্রবর্তী অরুণাভদাকে। ভগিনী নিবেদিতার জীবন বর্তমান প্রজন্মকে জানানো ভীষণ প্রয়োজন, এর জন্য আমরা কি কি করতে পারি? সত্যজিৎ চক্রবর্তী প্রশ্ন করেছেন অরুণাভদাকে, ভগিনী নিবেদিতার জীবন বর্তমান প্রজন্মকে জানানো আমাদের ভীষণভাবে প্রয়োজন, এর জন্য আমরা কি কি করতে পারি? অরুণাভদাকে অনুরোধ করব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। প্রথমত, আমার ধারণাতে যা আসে তাতে ভগিনী নিবেদিতার জীবন বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রথমত নিজেদের খুব ভালো করে ধারণা করার চেষ্টা করা। ভগিনী নিবেদিতার জীবন প্রতিদিন যদি একটু স্মরণ করি, তার স্পিরিটটা, যে প্রত্যেকটা ঘটনা তো আলাদা আলাদা করে মনে রাখার সবসময় যায় না, কিন্তু তার স্পিরিটটা সেইটাই খুব ভালো করে ধরার দরকার। মানে স্বামী বিবেকানন্দকে অনেকভাবে দেখা যায়, বিরাট বড় একটা অনন্ত সমুদ্রের মতন, এবং তার মধ্যে একটা বড় দিক আছে যেটা খুব গভীর ফিলসফি এবং খুব উচ্চ আধ্যাত্মিকতা, অতীন্দ্রিয় অনুভূতি ইত্যাদি, যেগুলো সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে তাদের প্রয়োজন নেই। স্বামী বিবেকানন্দও চাননি সেটা। তিনি সমগ্র মানব জাতির ১৫০০ বছরের খোরাক জুগিয়েছেন। সুতরাং সেইখান থেকে এখন আমাদের সাধারণভাবে ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য কোন জিনিসটা প্রয়োজন, বিশেষ করে সেই কাজটা করবার জন্য ভগিনী নিবেদিতা সেই রোলটা নিয়েছিলেন। কারণ আমরা এখনো অনেকে মনে করি এটা, যে ওই যে উচ্চ আধ্যাত্মিকতার বিষয়গুলো, সেগুলো চর্চা করে, আমরা জানি কার্ল মার্কস বলেছিলেন যে ধর্ম হচ্ছে মানুষের জন্য আফিং, তাতে অনেকে রাগও করি, কিন্তু অনেকে জানি না যে স্বামীজি তাঁর জ্ঞানযোগে এবং ভক্তিযোগে এই যে ঈশ্বর চিন্তা থেকে যে একটা সুদিং ফিলিং হয় ভেতরে, সেটাও সাধারণ মানুষের ক্ষেত্রে, যথার্থ ভক্তের জন্য নয় বা যথার্থ জ্ঞানীর জন্য নয়, কিন্তু সাধারণ মানুষ যার খুব সুপারফিশিয়াল ওপর ওপর এগুলো একটা আগ্রহ দেখায় এবং এইসব নিয়ে থাকতে চায়, কিন্তু বস্তুতপক্ষে জীবনে তেমন কোনো প্রকাশ হয় না, সেইটাকে ওপিয়াম বলেছেন এক জায়গায়, ওপিয়েট বলেছেন এক জায়গায়, অর্থাৎ ওপিয়ামের মতন ফল দেয় যে বস্তু। তো সেই জিনিসটা নয়। স্বামী বিবেকানন্দ কিন্তু বেদান্তের প্রয়োগ বলতে যেটা চেয়েছেন সাধারণ মানুষের মধ্যে, সেটার উদাহরণ দিয়েছেন। আমরা অনেকেই নিশ্চয়ই সে কাহিনী পড়েছি, যে আইরিশম্যান যখন আমেরিকাতে এসে পৌঁছচ্ছে, তখন
সে যে সভয় চলন, সভয় চাউনি, সেই জায়গা থেকে কিছুদিন আমেরিকায় থাকার পরে সে যে মাথা উঁচু করে চলছে, সারাটা সমাজ যে তাকে মানুষ বলে তাকে গ্রহণ করেছে এবং মানুষের পরিচয় এবারে সে নিজের ভেতরে উপলব্ধি করেছে, সেখানে স্বামীজি বলছেন তার ভিতরের ব্রহ্ম জেগে উঠল। সে ব্রহ্ম তো জানেও নাকি, সে কখনো শোনেনি, কিন্তু স্বামীজি বলছেন তার ভিতরের ব্রহ্ম জেগে উঠল, সমস্ত প্রকৃতি যেন বলল উত্তিষ্ঠতা জাগ্রত। তো এটা হচ্ছে বেদান্তের প্রয়োগ সাধারণ মানুষের জীবনে। এই সাধারণ মানুষের জীবনে কত হাসি কান্না অনুভূতি আছে, কত রকমের মানবীয় সম্পর্ক আছে, সামাজিক সম্পর্কের ক্ষেত্রে তার কত রকম সমস্যা আছে, অর্থনৈতিক, রাষ্ট্রনৈতিক ইত্যাদি। এই সমস্ত কিছু তাকে জুঝতে হয় তার বাস্তব জীবনে। সেখানে স্বামী বিবেকানন্দের চিন্তার উপযোগিতা কি, সেটা যদি আমরা শুধু কতকগুলো খুব উচ্চ তত্ত্ব হাজির করি, সেটা ওই ওপিয়ামের মতন, আফিংয়ের মতন কাজ করবে, শুধু তাতে মানুষ জাগবে না। যেটা ভগবান বুদ্ধের প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ইন্ডিয়া ভগবান বুদ্ধের বাণী শুনে সম্মোহিত হয়েছিল, জাগ্রত হয়নি, হিপনোটাইজড হয়েছিল, অ্যাওয়েকেন্ড হয়নি। তো স্বামীজির ক্ষেত্রে সেরকম আমরা যদি হিপনোটাইজড হই, আহা স্বামীজি কি ছিলেন, কি বলেছিলেন, কিন্তু আমাদের বাস্তব জীবনে যে সংগ্রাম আছে, যে প্রতিনিয়ত যে সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে আমাদের জীবন প্রবাহিত হচ্ছে, সেটা ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, তার প্রতি ক্ষেত্রে এর প্রয়োগ আছে। সেইটা আমাদের করতে হবে চেষ্টা নিজেদেরকে। সেই চিন্তা ভাবনা, এই যে ভগিনী নিবেদিতার সমস্ত বিষয়গুলো নিয়ে ভাবছেন, তার জীবনটা কেন বিশেষ করে আলোচ্য, যে সাধারণ মানুষের জীবনে কি কি করা যেতে পারে। তিনি শুধু চাইলে তারও কিন্তু খুব তপস্যাপুত জীবন, যদি আমরা রবীন্দ্রনাথের রামকৃষ্ণ মঠ মিশনের কথা ছেড়ে দিই, যদি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভগিনী নিবেদিতা বলে প্রবন্ধটি পড়ি, যেখানে তিনি তাকে লোকমাতা বলেছেন, তার জীবনকে তিনি উমার তপস্যার সঙ্গে তুলনা করেছেন। এবং তিনি তপস্বিনীর অবস্থায় সেইভাবে থাকতে পারতেন না তা নয়, কিন্তু তার জীবনকে তিনি আহুতি দিয়েছিলেন ভারতবর্ষের বেদিমূলে। এবং বিশেষ করে যে এই ভারতবর্ষ বলতে বলছেন যে এই যে শুধু রাজা রাজরাদের গল্প, সেরকম নয়, বা এমনকি বস্তুতপক্ষে আমি একটু তার সঙ্গে যোগ করে বলতে পারি শুধু মনীষী বা মহাপুরুষদের কাহিনীও নয়। বলছেন যে আমাদের অ্যাটেনশনটা এখন যেখানে যাবে সেটা হচ্ছে উইমেন অ্যান্ড দ্য পিপল। তো এইটা যদি আমাদের ভেতরে উজাড় করা একটা কনসার্ন না আসে, কত বিষয় তার কনসার্ন, আমাদের যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আজকে সারা পৃথিবীতে টালমাটাল চলছে, যে এনভায়রনমেন্টাল ডিস্ট্রাকশন নিয়ে, আমি জানি না 1911 সালে সিস্টার দেহ রক্ষা করেছেন, তারও আগে তিনি এই বিষয়ে স্পষ্টত বলেছেন যে সেন্ট্রাল ইন্ডিয়াতে যে তখন বছরের পর বছর দুর্ভিক্ষ হচ্ছে, তার একটা কারণ হচ্ছে ক্রপ ফেলিয়ার হচ্ছে, খাদ্যশস্য উৎপাদন এফেক্টেড হচ্ছে, তার কারণ বলছেন যে ডিফরেস্টেশনের জন্য, ঠিক এই শব্দটাই ব্যবহার করছেন, ডিফরেস্টেশনের জন্য ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেইটা তখন কজন এই বিষয়ে ভেবেছেন জানি না। তিনি লেবার যে সমস্যা, ক্যাপিটাল এবং লেবারের মধ্যে যে সংঘাত এবং সেখান থেকে উদ্ভূত যে সমস্যা, সেইটা নিয়ে ভাবছেন। তিনি মানে এই সমাজ পরিবর্তনের জন্য তখন যে সমস্ত বহু চিন্তাবিদরা ছিলেন, যেমন রাশিয়ার একজন মস্ত বড় চিন্তাবিদ ছিলেন অ্যানার্কিজমের অন্যতম প্রবক্তা প্রিন্স ক্রোপটকিন, তার সঙ্গে নিবেদিতার দীর্ঘদিন যোগাযোগ ছিল এবং বহু আলাপ আলোচনা হয়েছে। নিবেদিতার কমপ্লিট ওয়ার্কসে তার আনফিনিশড নোটস পাওয়া যায়, যে তিনি অনেক এই সমস্ত বিষয়গুলো নিয়েও লেখাপড়া করছিলেন। সুতরাং আমাদের সমাজের যে বাস্তব সমস্যার মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে, সেইখানে ঢুকতে হবে। সেইখানে স্বামীজিরই কথা যে মানুষ, সাধারণ মানুষ ধর্মের দ্বারা ততটা প্রভাবিত নয় যতটা অর্থনীতির দ্বারা। তো ইকোনমিক ফোর্স, সেইগুলো নিয়ে সিস্টার নিবেদিতা গভীরভাবে ভাবছেন। সায়েন্টিফিক রিসার্চ, অরিজিনাল থিঙ্কিং, সেইগুলো নিয়ে গভীরভাবে ভাবছেন। তো সেগুলো চর্চা আমাদের মধ্যে অনবরত আসতে হবে,
তা না হলে শুধু স্বামীজির বা সিস্টারের বা সুভাষচন্দ্রের জয়গান করে গেলাম, অথচ এদের যে প্রতিভাদীপ্ত বুদ্ধি মেধা, তাই নিয়ে এরা জাতীয় জীবনের, ব্যক্তি জীবনের সমস্ত ক্ষেত্র নিয়ে যে চিন্তা করছেন, হ্যাঁ, যেটা একটু আগে আলোচনা হলো সেটা তো মূল, সেটা হচ্ছে আমাদের চরিত্র, আমাদের আন্তরিকতা, আমাদের নিষ্ঠা, আমাদের যে আমরা খাঁটি হলাম কিনা। চরিত্র মানে কি? আমরা খাঁটি মানুষ কিনা। তো সেই খাঁটি মানুষ যদি আমরা হই, সেই খাঁটি মানুষ কি করবে? তারপরে শুধু নিজের স্বার্থের জন্য ধনোপার্জন করবে, নাকি সকলকে উচ্চ আধ্যাত্মিকতার বাণী শুনিয়ে বেড়াবে? আর উই ফিট ফর দ্যাট? ভেরি ফিউ, খুব কমজন হতে পারে যার মধ্যে সেই এবিলিটি আছে, সেই উচ্চ আধ্যাত্মিকতা নিজের হজম হয় না। ওটা শ্রীরামকৃষ্ণের বলতেন যে আপনি শুতে ঠাঁই মেলে না, শঙ্করাকে ডাকে। তো নিজের ভেতরে যে হয়তো একটু ভক্তির চারা, একটু অঙ্কুরোদ্গম হচ্ছে, তখনই আমাদের বহির্মুখ মন কি করে, তাড়াতাড়ি করে সকলকে শোনানোর, সকলকে উপদেশ করবার ইত্যাদি একটা ঝোঁক হয়, তাতে কোনো লাভ নেই। সেটা নিজের ভেতরে সঙ্গোপনে যদি আমরা অঙ্কুরোদ্গমটাকে যত্ন করে একটা চারা গাছে বা তার থেকে মহিরুহে পরিণত করতে চেষ্টা করি, সেটা খুব ভালো, কারণ তা আমাদের ক্রমশ জীবনকে ক্রমশ উত্তরোত্তর পবিত্রতার আদর্শ, নিঃস্বার্থতার আদর্শের দিকে নিয়ে যাবে, যাতে আমরা একটু নিজেদের রক্ত মাংসের শরীরটুকু নিয়ে দিবারাত্র ভাবা, নিজের ব্যাংক ব্যালেন্স আর নিজের পরিবারটুকুতে সীমাবদ্ধ থাকা, এই জায়গা থেকে আমরা একটু বেরিয়ে আসতে পারবো। সুতরাং ওই যে বেরিয়ে আসা, বেরিয়ে এসে দৃষ্টিকে উন্মিলিত করে দেওয়া, এবং সমস্ত যে মডার্ন ওয়ার্ল্ডের যে প্রোগ্রেস, সিস্টার নিবেদিতা 1911 চলে গেছেন, স্বামীজি 1902 চলে গেছে, তারপরে সারা পৃথিবী থেকে বিশাল বড় পরিবর্তন হয়েছে। কিন্তু তারা যেগুলো বলেছেন সেগুলোর প্রাসঙ্গিকতা নষ্ট হয়নি এই জন্য যে তারা খুব মূলগত বিষয়গুলো নিয়ে কাজ করেছেন, ফান্ডামেন্টালস। সেই ফান্ডামেন্টালস গুলোকে এই পরিস্থিতিতে কি করে কাজে লাগানো যায়, সেটা এই পরিস্থিতি নিয়ে ডিপ কনসার্ন যদি আমাদের না থাকে, হৃদয় উজাড় করে যদি আমরা সেই জিনিসগুলো নিয়ে না ভাবি, আমরা যদি সেটার মধ্যে না জড়াই, সবটাতে উদাসীন থেকে শুধু একটা হাওয়ায় হাওয়ায় কি আধ্যাত্মিকতা হচ্ছে ভগবান জানেন, তো সেই রকম একটা স্বার্থপর জীবন শেষ পর্যন্ত যাপন করি, তাতে বিন্দুমাত্র আধ্যাত্মিকতা তো হবেই না, স্বামীজিও হবে না, নিবেদিতাও হবে না, কিছুই হবে না। সুতরাং আমাদের নিজেদের মধ্যে সেই স্পিরিটটা আসতে হবে একটু অনুধ্যান করতে করতে। এবং এরকম অনুধ্যান আমরা যদি মাঝে মাঝে করতে থাকি নিজেরা একসঙ্গে মিলে, যেমন পাঠচক্রে আমরা করি, বা অন্যান্য সময় শুধু পাঠচক্র করলে হবে না, সমস্ত প্রতিদিন সেটা যদি আমরা করি, তাহলে আমাদের মধ্যে সেই কনসার্নটা আসবে। আজকেও মানুষের কত দুঃখ কষ্ট, এই যে একটু অপ্রাসঙ্গিক কথা বলছি হয়তো, কিন্তু আজকে সিস্টারের জন্মদিনে বিশেষ করে স্বামীজি বলেছিলেন তো যে তিনি যে হও ভাবি ভারতের সন্তানের তরে, সেবিকা বান্ধবী মাতা তুমি একাধারে। সেই যে অপার প্রেম, যার জন্য রবীন্দ্রনাথ লোকমাতা বলেছেন, সেই লোকমাতার যে এই যে লোক ও সমুদ্র ভারতবর্ষে, তাদের কি অবস্থা? গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে এই বছরে বোধহয় 107টা দেশের মধ্যে 94 র্যাঙ্ক ভারতবর্ষে। এখনো অপুষ্টি এত প্রবল, জাতপাতের বিচার, এই এক ধর্মের সঙ্গে আরেক ধর্ম বিয়ে হলে তাই নিয়ে একটা হই 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 হয়ে যাচ্ছে। কোথায় পড়ে আছি আমরা? সারা পৃথিবীর দেশে দেশে হচ্ছে। আমরা সোকল্ড অ্যাডভান্সড কান্ট্রি ভাবি, আমেরিকা মুক্ত সুখ, এই কিছুদিন আগে ফ্লয়েডের ঘটনা নিয়ে যেগুলো হলো, এই জিনিস চলছে। সুতরাং আমাদের যে মডার্ন র্যাশনাল থিঙ্কিং, যে সায়েন্টিফিক অ্যাটিটিউড, এগুলো গ্রো করতে হবে, সমস্ত বিষয়গুলো নিয়ে চর্চা করতে হবে, জানতে হবে সমস্তটা। কিন্তু তার খুঁটিটা প্রথমে যেটা কথা হলো, যে নিজে খাঁটি হওয়া এবং নিজের পরিশীলিত বুদ্ধি এবং হৃদয় যাতে গড়ে ওঠে তার চর্চা করা। সেই জীবনের চর্চাটা যদি না থাকে, শুধু এগুলো করতে যাই, তাহলে সমস্তটা লন্ডভন্ড হয়ে যাবে, ডিসঅর্ডার হয়ে যাবে, কিছু তাতে ফাইনাল আউটকাম হবে না। কিন্তু এটাকে প্র্যাকটিক্যালি আমরা যদি করি, তাহলেই আমাদের ভেতর থেকে সেই আগুনের ছোঁয়াটা অন্যদের মধ্যে যাবে। শুধু কথা বলে লেকচার দিয়ে তো হবে না। আমার মধ্যে যদি সেই কনসার্ন থাকে মানুষের জন্য কিছু, আজকের পৃথিবী, আজকের প্রজন্ম কোথায় যাচ্ছে, ক্লাইমেট চেঞ্জ কোথায় যাচ্ছে, সমস্ত সেগুলো নিয়ে যদি আমিও তোলা না হই একটু, তাহলে আমি সেটা অন্যের মধ্যে কোনোভাবেই ট্রান্সমিট করতে পারবো না, সেটা দিতে পারবো না। এই বইটা একটু পড়ো ভাই, এ বলে তো হবে না। সুতরাং সেই জিনিসটা আমাদের চর্চা করতে হবে।
এটাই আমার মনে হয় এটার পথ। আমাদের সময় অত্যন্ত সীমিত। প্রশ্ন উত্তর যাদের দেওয়া সম্ভব হলো না তাদের কাছে আমরা একান্ত ক্ষমা প্রার্থী। আমাদের সীমিত সময়ের জন্য আমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারছি না। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি এবং আমাদের পরবর্তীতে সঙ্গীত পরিবেশন করবেন শ্রী পৃথ্বীশ বিশ্বাস, সদস্য, তারকনগর বিবেকানন্দ যুব মহামণ্ডল। কি করবে? নেটওয়ার্কের সমস্যার জন্য আমরা শুনতে পাচ্ছি না গানটা। আমাদের ওয়েবিনার এখানেই শেষ হলো। পরবর্তীতে আমরা আশা রাখবো আমরা আবার এরকম কোনো একটা দিনে আমরা আবার চর্চা করব স্বামীজির, সিস্টার নিবেদিতার এবং নেতাজির। বহু প্রতিকূলতা সত্ত্বেও যারা এই আলোচনায় যোগ দিতে পেরেছেন তাদেরকে আমাদের সশ্রদ্ধ প্রণাম ও আন্তরিক ভালোবাসা। স্বামীজির যে স্বপ্ন ছিল, যা নিবেদিতা নেতাজি সুভাষচন্দ্র বসুর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে চলেছে, তা যেন আমাদের অন্তরে পৌঁছয়। আমরা যেন স্বামীজির সেই স্বপ্নকে সার্থক করতে পারি। তবেই আমাদের মনুষ্য জীবন সার্থক। স্বামীজি বলছেন, যখন জন্মেছিস একটা দাগ রেখে যা। সেই দাগ আমাদের রাখতে হবে। শুধুই ইট পাটকেলের মতো বেঁচে থাকা মানুষের কর্ম হতে পারে না, পশুর হতে পারে। তাই আমাদের মানুষ হয়ে বেঁচে থাকতে হবে মানুষের মাঝে। স্বামীজির আশীর্বাদ, সিস্টার নিবেদিতার আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হোক। আমরা যেন তাঁর পতাকা নিয়ে, তাঁর চিন্তা নিয়ে এগিয়ে যেতে পারি ভারতবর্ষকে তাঁরা যেমনভাবে দেখেছিলেন সেই ভাবে গড়ার লক্ষ্যে। নমস্কার।